নমস্কার, শোনাচ্ছি অমর কথাশিল্পী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ প্রশ্ন। আজ উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেষে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। রবিবার সন্ধ্যার প্রাক্কালে অভ্যাগতেরা আসিয়া উপস্থিত হইলেন। আসিলেন না শুধু আশুবাবু, হরেন্দ্র দ্বার হইতে তাহাদের সসম্মানে অভ্যর্থনা করিয়া আনিলেন। ছেলেরা তখন আশ্রমের নিত্য প্রয়োজনীয় কর্মে ব্যাপৃত। কেহ আলো জ্বালিতেছে, কেহ ঝাঁট দিতেছে, কেহ উনান ধরাইতেছে, কেহ জল তুলিতেছে, কেহ রান্নার আয়োজন করিতেছে। হরেন্দ্র অবিনাশকে লক্ষ্য করিয়া সহাস্যে কহিল, শেষদা, এরাই সব আমাদের আশ্রমের ছেলে। আপনি যাদের লক্ষ্মী চারার দল বলেন। আমাদের চাকর বামুন নেই, সমস্ত কাজ এদের নিজেদের করতে হয়। বৌদি, আসুন আমাদের রান্নাশালায়, আজ আমাদের পর্বদিন, সেখানকার আয়োজন একবার দেখে আসবেন চলুন। নীলিমার পিছনে পিছনে সবাই আসিয়া রান্নাঘরের দ্বারের কাছে দাঁড়াইলেন। একটি বছর 10-12 ছেলে উনান জ্বালিতেছিল এবং সেই বয়সের আরেকটি ছেলে বঁটিতে আলু কুটিতেছিল। উভয়ে উঠিয়া দাঁড়াইয়া নমস্কার করিল। নীলিমা ছেলেটিকে স্নেহের কণ্ঠে সম্বোধন করিয়া প্রশ্ন করিল, আজ তোমাদের কি রান্না হবে বাবা? ছেলেটি প্রফুল্ল মুখে কহিল, আজ রবিবারে আমাদের আলুর দম হয়। আর কি হয়? আর কিছু না। নীলিমা ব্যাকুল হইয়া জিজ্ঞাসা করিল, শুধু আলুর দম? ডাল কিংবা ঝোল কিংবা আর কিছু? ছেলেটি শুধু কহিল, ডাল আমাদের কাল হয়েছিল। সতীশ পাশে দাঁড়াইয়াছিল, বুঝাইয়া বলিল, আমাদের আশ্রমে একটার বেশি হবার নিয়ম নেই। হরেন হাসিয়া কহিল, হবার জো নেই বৌদি, হবে কোথা থেকে? ভায়া এইভাবেই পরের কাছে আশ্রমের গৌরব রক্ষা করেন। নীলিমা জিজ্ঞাসা করিল, দাসী চাকরও নেই বুঝি? হরেন কহিল, না, তাদের আনলে আলুর দমকে বিদায় দিতে হবে, ছেলেরা সেটা পছন্দ করবে না। নীলিমা আর প্রশ্ন করিল না। ছেলে দুটির মুখের পানে চাহিয়া তাহার দুই চক্ষু ছলছল করিতে লাগিল। কহিল, ঠাকুরপো, আর কোথাও চলো। সকলেই এ কথার অর্থ বুঝিল। হরেন্দ্র মনে মনে পুলকিত হইয়া কহিল, চলুন। কিন্তু আমি নিশ্চয় জানতাম বৌদি, এ আপনি সইতে পারবেন না। এই বলিয়া সে কমলের প্রতি চাহিয়া বলিল, কিন্তু আপনি নিজেই এতে অভ্যস্ত, শুধু আপনিই বুঝবেন এর সার্থকতা। তাই সেদিন আমার এই ব্রহ্মচর্যাশ্রমে আপনাকে সসম্ভ্রমে আমন্ত্রণ করেছিলাম। হরেন্দ্রর গভীর ও গম্ভীর মুখের প্রতি চাহিয়া কমল হাসিয়া ফেলিয়া বলিল, আমার নিজের কথা আলাদা, কিন্তু এইসব শিশুদের নিয়ে প্রচণ্ড আড়ম্বরে এই নিষ্ফল দারিদ্র চর্চার নাম কি মানুষ গড়া হরেনবাবু? এরাই বুঝি সব ব্রহ্মচারী? এদের মানুষ করতে চান তো সাধারণ সহজ পথ দিয়ে করুন, মিথ্যে দুঃখের বোঝা মাথায় চাপিয়ে অসময় কুঁজো করে দেবেন না। তাহার বাক্যের কঠোরতায় হরেন্দ্র বিব্রত হইয়া উঠিল। অবিনাশ বলিলেন, কমলকে ডেকে আনা তোমার ঠিক হয়নি হরেন। কমল লজ্জা পাইল, কহিল, আমাকে সত্যি কারো ডাকা উচিত নয়। নীলিমা কহিল, কিন্তু সে কারো মধ্যে আমি নয় কমল, আমার ঘরের মধ্যে তোমার কখনো অনাদর হবে না। চলো আমরা ওপরে গিয়ে বসি গে, দেখি ঠাকুরপোর আশ্রমে আরও কি কি আতশবাজি বার হয়। এই বলিয়া সে স্নিগ্ধ হাস্যের আবরণ দিয়া কমলের লজ্জা ঢাকিয়া দিল। দ্বিতলে আশ্রমের বসিবার ঘরখানি দিব্য প্রশস্ত। সাবেককালের কারুকার্য ছাদের নিচে ও দেওয়ালের গায়ে এখনো বিদ্যমান। বসিবার জন্য একখানা বেঞ্চ ও গোটাচারেক চৌকি আছে, কিন্তু সাধারণত কেহ তাহাতে বসে না। মেঝের উপর শতরঞ্চি পাতা। আজ বিশেষ উপলক্ষে সাদা চাদর বিছাইয়া প্রতিবেশী লালাজির গৃহ হইতে কয়েকটা মোটা তাকিয়া চাহিয়া আনা হইয়াছে। মাঝখানে তাহারি বাড়ির লতাপাতা কাটা 12 ডালের সেজ এবং তাহারি দেওয়া সবুজ রঙের ফানুসে ঢাকা দেওয়ালগিরি এক কোণে জ্বলিতেছে। নিচের অন্ধকার ও আনন্দহীন আবহাওয়ার মধ্য হইতে এই ঘরটিতে উপস্থিত হইয়া সকলেই খুশি হইলেন। অবিনাশ একটা তাকিয়া আশ্রয় করিয়া পদদ্বয়ের সম্মুখে প্রসারিত করিয়া দিয়া তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আহ, বাঁচা গেল। হরেন মনে মনে পুলকিত হইয়া কহিল, আমাদের আশ্রমের এ ঘরখানি কেমন শেষদা? অবিনাশ বলিলেন, এই তো মুশকিলে ফেললি হরেন। কমল উপস্থিত রয়েছেন, ওর সুমুখে কোনো কিছুকে ভালো বলতে সাহস হয় না। হয়তো সুতীক্ষ্ণ প্রতিবাদের জোরে এখনই সব প্রমাণ করে দেবেন যে এর ছাদের নকশা থেকে মেঝের গালচে পর্যন্ত সবই মন্দ।
এই বলিয়া তিনি তাহার মুখের প্রতি চাহিয়া একটুখানি হাসিয়া কহিলেন, আমার আর কোনো সম্বল না থাক কমল, অন্তত বয়সের পুঁজিটা যে জমিয়ে তুলেছি এ তুমিও মানবে। তারই জোরে তোমাকে একটা কথা আজ বলে রাখি, সত্যবাক্য অনেক ক্ষেত্রেই অপ্রিয় হয়, তা অস্বীকার করিনি, কিন্তু তাই বলে অপ্রিয় বাক্য মাত্রই সত্য নয় কমল। তোমাকে অনেক কথাই শিবনাথ শিখিয়েছে, কেবল এইটি দেখছি সে শেখাতে বাকি রেখেছে। কমলের মুখ রাঙা হইয়া উঠিল, কিন্তু ইহার জবাব দিল নীলিমা। কহিল, শিবনাথের ত্রুটি হয়েছে মুখুজ্জেমশাই, তাকে জরিমানা করে আমরা তার শোধ দেব, কিন্তু গুরুগিরিতে তো কোনো পুরুষই কম নয়। তাই প্রার্থনা করি তোমার বয়সের পুঁজি থেকে আরও দু একটা প্রিয় বাক্য বার করো, আমরা সবাই শুনে ধন্য হই। অবিনাশ অন্তরে জ্বলিয়া গেলেন। এত লোকের মাঝখানে শুধু কেবল উপহাসের জন্যই নয়, এই বক্রোক্তির অভ্যন্তরে যে তীক্ষ্ণ ফলাটুকু লুকোনো ছিল তাহা বিদ্ধ করিয়াই নিরস্ত হইল না, অপমান করিল। কিছুকাল হইতে কি এক প্রকার অসন্তোষের তপ্ত বাতাস কোথা হইতে বহিয়া আসিয়া উভয়ের মাঝখানে পড়িতেছিল। ঝড়ের মতো ভীষণ কিছুই নয়, কিন্তু খড়কুটা ধুলাবালি উড়াইয়া মাঝে মাঝে চোখে মুখে আনিয়া ফেলিতেছিল। অল্প একটুখানি নড়া দাঁতের মতো চিবানোর কাজটা চলিতেছিল, কিন্তু চিবানোর আনন্দে বাজিতেছিল। হরেন্দ্রকে উদ্দেশ্য করিয়া কহিলেন, রাগ করতে পারিনে হরেন, তোমার বৌদি নিতান্ত মিথ্যে বলেননি, আমাকে চিনতে তো তাঁর বাকি নেই। ঠিকই জানেন আমার পুঁজিপাটা সেই সেকেলে সোজা ধরনের, তাতে বস্তু থাকলেও রসকস নেই। হরেন জিজ্ঞাসা করিল, এ কথার মানে শেষদা? অবিনাশ বলিলেন, তুমি সন্ন্যাসী মানুষ, মানেটা ঠিক বুঝবে না, কিন্তু ছোট গিন্নি হঠাৎ যে রকমের কমলের ভক্ত হয়ে উঠেছেন তাতে আশা করা হয় তার অভিজ্ঞতা কাজে লাগালে ধন্য হবার পথ ওর আপনিই পরিষ্কার হবে। এই ইঙ্গিতের কদর্যতা তাহার নিজের কানেও লাগিয়াছিল, কিন্তু দুর্বিনয়ের স্পর্ধায় আরও কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু হরেন্দ্র থামাইয়া দিল। ক্ষুণ্ণ কণ্ঠে কহিল, শেষদা, আপনারা সকলেই আজ অতিথি। কমলকে আমি আশ্রমের পক্ষে সসম্মানে নিমন্ত্রণ করে এনেছিলাম, এ কথা আপনারা ভুলে গেলে আমার দুঃখের সীমা থাকবে না। নীলিমা বলিল, তাহলে আমার সম্বন্ধে ওকে দয়া করে স্মরণ করিয়ে দাও ঠাকুরপো। যে কাউকে ছোট গিন্নি বলে ডাকতে থাকলেই সে সত্যিকার গৃহিণী হয়ে যায় না, তাকে শাসন করার মাত্রাবোধ থাকা চাই। আমার দিক থেকে মুখুজ্জেমশাইয়ের অভিজ্ঞতার ভাঁড়ার ঘরে এইটুকু আজ বরঞ্চ জমা হয়ে থাক, ভবিষ্যতে কাজে লাগতে পারে। হরেন্দ্র হাত জোর করিয়া বলিল, রক্ষে করুন বৌদি, যত অভিজ্ঞতার লড়াইটা কি আজ আমার বাসায় এসে? যেটুকু বাকি রইল এখন থাক, বাড়ি ফিরে গিয়ে সমাধা করে নেবেন, নইলে আমরা যে মারা যাই। যে ভয় অক্ষয়কে ডাকলাম না, তাই কি শেষে ভাগ্যে ঘটল? শুনিয়া অজিত ও কমল উভয় হাসিয়া ফেলিল। হরেন জিজ্ঞাসা করিল, অজিতবাবু, শুনলাম কাল নাকি আপনি বাড়ি যাবেন, কিন্তু আপনি শুনলেন কার কাছে? আশুবাবুকে আনতে গিয়েছিলাম, তিনিই বললেন কাল বোধহয় আপনি বাড়ি চলে যাচ্ছেন। অজিত কহিল, বোধ হয়, কিন্তু সে কাল নয় পরশু, এবং বাড়ি কিনা তারও নিশ্চয়তা নেই। হয়তো বিকেল নাগাদ স্টেশনে গিয়ে উপস্থিত হব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো দিকের গাড়ি পাবো তাতেই এ যাত্রা শুরু করে দেব। হরেন সহাস্যে কহিল, অনেকটা বিবাগী হওয়ার মতো, অর্থাৎ গন্তব্যস্থানের নির্দেশ নেই। অজিত বলিল, না। কিন্তু ফিরে আসবার? না, তারও আপাতত কোনো নির্দেশ নেই। হরেন কহিল, অজিতবাবু, আপনি ভাগ্যবান লোক, কিন্তু তল্পি বইবার লোকের দরকার হয়তো আমি একজনকে দিতে পারি, বিদেশে এমন বন্ধু আর পাবেন না। কমল কহিল, আর রাঁধবার লোকের দরকার হয়তো আমিও একজনকে দিতে পারি, রাঁধতে যার জোড়া নেই, আপনিও স্বীকার করবেন, হ্যাঁ অহংকার করতে পারে বটে। অবিনাশের কিছুই আর ভালো লাগিতেছিল না, বলিলেন, হরেন, আর দেরি কিসের, এবার ফেরবার উদ্যোগ করা যাক না, কি বলো? হরেন সবিনয় কহিল, ছেলেদের সঙ্গে একটু পরিচয় করবেন না, দুটো উপদেশ তাদের দিয়ে যাবেন না শেষদা? অবিনাশ কহিলেন, উপদেশ তো আমি দিতে আসিনি, এসেছিলাম শুধু তাদের সঙ্গী হিসেবে, তার বোধহয় আর দরকার নেই। সতীশ অনেকগুলি ছেলে সঙ্গে লইয়া উপস্থিত হইল। 10-12 বছরের বালক হইতে 19-20 বছরের যুবক পর্যন্ত তাহাতে আছে। শীতের দিন, গায়ে শুধু একটি জামা, কিন্তু কাহারও পায়ে জুতা নাই।
জীবন ধারণের পক্ষে অতি প্রয়োজনীয় নয় বলিয়াই। আহারের ব্যবস্থা পূর্বেই দেখানো হইয়াছে। ব্রহ্মচর্যাশ্রমে এ সকল শিক্ষার অঙ্গ। হরেন্দ্র আজ একটা সুন্দর বক্তৃতা রচনা করিয়া রাখিয়াছিল। মনে মনে তাহাই আবৃত্তি করিয়া লইয়া যথোচিত গাম্ভীর্যের সহিত কহিল, এই ছেলেরা স্বদেশের কাজে জীবন উৎসর্গ করেছে। আশ্রমের এই মহৎ আদর্শ যাতে নগরে নগরে গ্রামে গ্রামে প্রচার করতে পারে, আজ এদের সেই আশীর্বাদ আপনারা করুন। সকলে মুক্ত কণ্ঠে আশীর্বাদ করিলেন। হরেন কহিল, যদি সময় থাকে আমাদের বক্তব্য আমি পরে নিবেদন করব। এই বলিয়া সে কমলকে উদ্দেশ্য করিয়া কহিল, আপনাকেই আজ আমরা বিশেষভাবে আমন্ত্রণ করে এনেছি কিছু শুনব বলে। ছেলেরা আশা করে আছে আপনার মুখ থেকে আজ তারা এমন কিছু পাবে যাতে জীবনের ব্রত তাদের অধিকতর উজ্জ্বল হয়ে উঠবে। কমল সংকোচ ও দ্বিধায় আরক্ত হইয়া উঠিল। কহিল, আমি তো বক্তৃতা দিতে পারি নে হরেনবাবু। উত্তর দিল সতীশ। কহিল, বক্তৃতা নয়, উপদেশ। দেশের কাজে যা তাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, শুধু তাই। কমল তাহাকেই প্রশ্ন করিল, দেশের কাজ বলতে আপনারা কি বোঝেন আগে বলুন। সতীশ কহিল, যাতে দেশের সর্বাঙ্গীন কল্যাণ হয় সেই তো দেশের কাজ। কমল বলিল, কিন্তু কল্যাণের ধারণা তো সকলের এক নয়। আপনার সঙ্গে আমার ধারণা যদি না মেলে, আমার উপদেশ তো আপনাদের কাজে লাগবে না। সতীশ মুশকিলে পড়িল। এ কথার ঠিক উত্তর সে খুঁজিয়া পাইল না। তাহাকে এই বিপদ হইতে উদ্ধার করিতে হরেন কহিল, দেশের মুক্তি যাতে আসে সেই হলো দেশের একমাত্র কল্যাণ। দেশে এমন কে আছে যে এ সত্য স্বীকার করবে না? কমল বলিল, না বলতে ভয় হয় হরেনবাবু, সবাই ক্ষেপে যাবে। নইলে আমিই বলতাম, এই মুক্তি শব্দটার মতো ভোলবার এবং ভোলাবার এত বড় ছল আর নেই। কার থেকে মুক্তি হরেনবাবু? ত্রিবিধ দুঃখ থেকে না ভাববন্ধন থেকে? কোনটাকে দেশের একমাত্র কল্যাণ স্থির করে আশ্রম প্রতিষ্ঠায় নিযুক্ত হয়েছেন বলুন তো? এই কি আপনাদের স্বদেশ সেবার আদর্শ? হরেন ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, না 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 না, এসব নয়, এসব নয়, এ আমাদের কাম্য নয়। কমল কহিল, তাই বলুন, এ আমাদের কাম্য নয়। বলুন, আমাদের আদর্শ স্বতন্ত্র। বলুন, সংসার ত্যাগ ও বৈরাগ্য সাধনা আমাদের নয়। আমাদের সাধনা পৃথিবীর সমস্ত ঐশ্বর্য, সমস্ত সৌন্দর্য, সমস্ত প্রাণ নিয়ে বেঁচে থাকা। কিন্তু তার শিক্ষা কি ছেলেদের এই? গায়ে একটা মোটা জামা নেই, পায়ে জুতো নেই, পরনে জীর্ণ বস্ত্র, মাথায় রুক্ষ কেশ, একবেলা অর্ধাসনে যারা কেবল অস্বীকারের মধ্যে দিয়েই বড় হয়ে উঠছে, পাওয়ার আনন্দ যার নিজের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেল, দেশের লক্ষ্যে কি পাঠিয়ে দেবেন শেষে তাদের হাত দিয়েই তার ভাঁড়ারের চাবি? হরেনবাবু, পৃথিবীর দিকে একবার চেয়ে দেখুন। যারা অনেক পেয়েছে তারা সহজেই দিয়েছে। এমন অকিঞ্চনতার স্কুল খুলে তাদের গ্র্যাজুয়েট তৈরি করতে হয়নি। সতী শতবুদ্ধি হইয়া প্রশ্ন করিল, দেশের মুক্তি সংগ্রামে কি ধর্মের সাধনা, ত্যাগের দীক্ষা প্রয়োজনীয় নয় বলে আপনি বলেন? কমল কহিল, মুক্তি সংগ্রামের অর্থটা আগে পরিষ্কার হোক। সতী ইতস্তত করিতে লাগিল। কমল হাসিয়া বলিল, ভাবে বোধহয় আপনি বিদেশি রাজশক্তির বন্ধনমোচন কি দেশের মুক্তি সংগ্রাম বলছেন। তা যদি হয় সতীশবাবু, আমি নিজে তো ধর্মের সাধনাও করিনি, ত্যাগের দীক্ষাও নিইনি। তবুও আমাকে ঠিক সামনের দলেই পাবেন, এ আপনাকে আমি কথা দিলাম। কিন্তু আপনাদের খুঁজে পাবো তো? সতীশ কথা কহিল না। কেমন এক প্রকার যেন ব্যস্ত হইয়া উঠিল এবং তাহারই চঞ্চল দৃষ্টির অনুসরণ করিতে গিয়া কমল কিছুক্ষণের জন্য চক্ষু ফিরাইতে পারিল না। এই লোকটি রাজেন্দ্র। কখন নিঃশব্দে আসিয়া দ্বারের কাছে দাঁড়াইয়াছিল সতীশ ভিন্ন আর কেহ লক্ষ্য করে নাই। সে আচ্ছন্নের ন্যায় নিষ্পলক চক্ষে এতক্ষণ তাহারই প্রতি চাহিয়াছিল, এখনও ঠিক তেমনি করিয়াই চাহিয়া রহিল। ইহার চেহারা একবার দেখিলে ভোলা কঠিন। বয়স বোধ করি 25-26 হইবে, রং অতিশয় ফর্সা। হঠাৎ দেখিলে অস্বাভাবিক বলিয়া মনে হয়। প্রকাণ্ড কপাল, সুমুখের দিকটায় এই বয়সের টাকের মতো হইয়া ঢের বড় দেখাইতেছে। চোখ গভীর এবং অতিশয় ক্ষুদ্র। অন্ধকার গর্ত হইতে ইঁদুরের চোখের মতো জ্বলিতেছে। নিচেকার পুরু মোটা ঠোঁট সুমুখে ঝুঁকিয়া যেন অন্তরের সুকঠোর সংকল্প কোনো মতে চাপা দিয়া আছে। হঠাৎ দেখিলে ভয় হয়, এই মানুষটাকে এড়াইয়া চলাই ভালো। হরেন্দ্র কহিল, ইনি আমার বন্ধু। শুধু বন্ধু নয়, ছোট ভাইয়ের মতো, রাজেন্দ্র।
এত বড় কর্মী, এত বড় স্বদেশভক্ত, এত বড় ভয়শূন্য সাধুচিত্ত পুরুষ আমি আর দেখিনি। বৌদি, এর গল্পই সেদিন আপনাদের কাছে করেছিলাম। ও যেমন অবলীলায় পায় তেমনি অবলীলায় ফেলে দেয়। আশ্চর্য মানুষ। অজিতবাবু, একেই আপনার তল্পি বইতে সঙ্গে দিতে চেয়েছিলাম। অজিত কি একটা বলিতে যাইতেছিল, একটি ছেলে আসিয়া খবর দিল অক্ষয়বাবু আসিয়াছেন। হরেন্দু বিস্মিত হইয়া কহিল, অক্ষয়বাবু? অক্ষয় ঘরে প্রবেশ করিতে করিতে কহিল, হ্যাঁ হে হ্যাঁ, তোমার পরম বন্ধু অক্ষয় কুমার। সহসা চমকিয়া বলিল, হ্যাঁ, ব্যাপার কি আজ? সবাই উপস্থিত যে? আশুবাবুর সঙ্গে গাড়িতে বেড়াতে বেরিয়েছিলাম, পথে নামিয়ে দিলেন। সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো হরিঘোষের গোয়ালটা একটু তদারক করেই যাই না, তাই আসা। তা বেশ। এ সকল কথার কেহ জবাব দিল না, কারণ জবাব দিবারও কিছু নাই, বিশ্বাসও কেহ করিল না। অক্ষয়ের এটা পথও নয়, এ বাসায় সে সহজে আসেও না। অক্ষয় কমলের প্রতি চাহিয়া বলিল, তোমার ওখানে কাল সকালেই যাব ভেবেছিলাম, কিন্তু বাড়িটা তো চিনি নেই। ভালোই হলো যে দেখা হয়ে গেল। একটা সুসংবাদ আছে। কমল নিঃশব্দে চাহিয়া রহিল। হরেন্দ্র জিজ্ঞাসা করিল, সুসংবাদটা কি শুনি? খবরটা যখন শুভ তখন গোপনীয় নয় নিশ্চয়ই। অক্ষয় কহিল, গোপন করবার আর কি আছে? পথের মধ্যে আছে সেলাইয়ের কল বিক্রিয়ালা পার্সি বেটার সঙ্গে দেখা। সেই সেদিন যে কমলের হয়ে টাকা ধার চাইতে গিয়েছিল। গাড়ি থামিয়ে ব্যাপারটা শোনা গেল। কমলকে দেখাইয়া কহিল, উনি ধারে একটা কল কিনে পতুয়া টতুয়া সেলাই করে খরচ চালাচ্ছিলেন। শিবনাথ তো দিব্যি গা ঢাকা দিয়েছেন, কিন্তু করার মতো দাম দেওয়া চাইতো, তাই সে কলটা কেড়ে নিয়ে গেছে। আশুবাবু আজ পুরো দাম দিয়ে সেটা কিনে নিলেন। কমল, কাল সকালেই লোক পাঠিয়ে কলটা আদায় করে নিও। খাওয়া পড়া চলছিল না, আমাদের তো সে কথা জানালেই হতো। তাহার বলার বর্বর নিষ্ঠুরতায় সকলেই মর্মাহত হইল। কমলের লাবণ্যহীন শীর্ণ মুখের একটা হেতু দেখিতে পাইয়া লজ্জায় অবিনাশের পর্যন্ত মুখ রাঙা হইয়া উঠিল। কমল মৃদুকণ্ঠে কহিল, আমার কৃতজ্ঞতা জানিয়ে তাকে সেটা ফিরিয়ে দিতে বলবেন, আর আমার প্রয়োজন নেই। কেন কেন? হরেন্দ্র কহিল, অক্ষয়বাবু, আপনি যান এ বাড়ি থেকে। আপনাকে আমি আহ্বান করিনি, ইচ্ছে করিনি যে আপনি আসেন, তবু এসেছেন। মানুষের ব্রুটালিটির কি কোথাও কোনো সীমা থাকবে না? কমল হঠাৎ মুখ তুলিয়া দেখিল অজিতের দুই চক্ষু যেন জল ভারে ছলছল করিতেছে। কহিল, অজিতবাবু, আপনার সঙ্গে গাড়ি আছে, দয়া করে আমাকে পৌঁছে দেবেন? অজিত কথা কহিল না, শুধু মাথা নাড়িয়া সায় দিল। কমল নীলিমাকে নমস্কার করিয়া বলিল, আর বোধহয় শীঘ্র দেখা হবে না, আমি এখান থেকে যাচ্ছি। কোথায় এ কথা কেহ জিজ্ঞাসা করিতেও সাহস করিল না। নীলিমা শুধু তাহার হাতখানি হাতের মধ্যে লইয়া একটুখানি চাপ দিল এবং পরক্ষণে সে হরেন্দ্রকে নমস্কার করিয়া অজিতের পিছনে পিছনে ঘর হইতে বাহির হইয়া গেল। মোটরে বসিয়া কমল আকাশের দিকে চাহিয়া অন্যমনস্ক হইয়াছিল। গাড়ি থামিতে ইতস্তত দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিল, এ কোথায় এলেন অজিতবাবু? আমার বাসার পথ তো নয়। অজিত উত্তর দিল, না, এ পথ নয়। নয়? তাহলে ফিরতে হবে বোধ করি। সে আপনি জানেন, আমাকে হুকুম করলেই ফিরব। শুনিয়া কমল আশ্চর্য হইল। এই অদ্ভুত উত্তরের জন্য যতটা না হোক তাহার কণ্ঠস্বরের অস্বাভাবিকতা তাহাকে বিচলিত করিল। ক্ষণকাল মৌন থাকিয়া সে আপনাকে দৃঢ় করিয়া হাসিয়া কহিল, পথ ভুলবার অনুরোধ তো আমি করিনি অজিতবাবু, যে সংশোধনের হুকুম আমাকেই দিতে হবে। ঠিক জায়গায় পৌঁছে দেবার দায়িত্ব আপনার। আমার কর্তব্য শুধু আপনাকে বিশ্বাস করে থাকা। কিন্তু দায়িত্ববোধের ধারণায় যদি ভুল করে থাকি কমল? যদির ওপর তো বিচার চলে না অজিতবাবু। ভুলের সম্বন্ধে আগে নিঃসংশয় হই, তারপরে এর বিচার করব। অজিত অস্ফুট স্বরে বলিল, তাহলে বিচারই করুন, আমি অপেক্ষা করে রইলাম। এই বলিয়া সে মুহূর্ত কয়েক স্তব্ধ তাকিয়া হঠাৎ বলিয়া উঠিল, কমল, আর একদিনের কথা মনে আছে তোমার? সেদিন তো ঠিক এমনি অন্ধকারই ছিল। হ্যাঁ, এমনি অন্ধকারই ছিল।
এই বলিয়া সে গাড়ির দরজা খুলিয়া নামিয়া আসিয়া সম্মুখের আসনে অজিতের পাশে গিয়া বসিল। জনপ্রাণহীন অন্ধকার রাত্রি, একান্ত নীরব। কিছুক্ষণ পর্যন্ত কেহই কথা কহিল না। অজিতবাবু? অজিতের বুকের মধ্যে ঝড় বহিতেছিল। জবাব দিতে গিয়ে কথা তাহার মুখে বাঁধিয়া রহিল। কমল পুনরায় প্রশ্ন করিল, কি ভাবছেন বলুন না শুনি। অজিতের গলা কাঁপিতে লাগিল। বলিল, সেদিন আশুবাবুর বাড়িতে আমার আচরণটা তোমার মনে পড়ে? সেদিন পর্যন্ত ভেবেছিলাম তোমার অতীতটাই বুঝি তোমার বড় অংশ, তার সঙ্গে আপোষ করব আমি কি করে। পিছনের ছায়াটাকেই সামনে বাড়িয়ে দিয়ে তোমার মুখ ফেলেছিলাম ঢেকে। সূর্যি যে ঘোরে এই কথাটাই গিয়েছিলাম ভুলে। কিন্তু থাক, কিন্তু আমি আজ কি ভাবছি তুমি বুঝতে পারো না? কমল বলিল, মেয়ে মানুষ হয়ে এরপরেও বুঝতে পারবো না আমি কি এতই নির্বোধ? পথ যখনই ভুলেছেন আমি তখনই বুঝেছি। অজিত ধীরে ধীরে তাহার কাঁধের ওপর বাঁ হাতখানি রাখিয়া চুপ করিয়া রহিল। খানিক পরে বলিল, কমল, মনে হচ্ছে আজ বুঝি আর নিজেকে আমি সামলাতে পারবো না। কমল সরিয়া বসিল না। তাহার আচরণে বিস্ময় বা বিহ্বলতার লেশমাত্র নাই। সহজ শান্ত কণ্ঠে কহিল, এতে আশ্চর্যের কিছুই নেই অজিতবাবু, এমনি হয়। কিন্তু আপনি তো শুধু কেবল পুরুষ মানুষই নন, ন্যায়নিষ্ঠ ভদ্র পুরুষ মানুষ। এরপরে ঘাট থেকে আমাকে নামাবেন কি করে? ততখানি ছোট কাজ তো আপনি পেরে উঠবেন না। অজিত গাঢ় কণ্ঠে কহিল, পারতেই হবে এ আশঙ্কা তুমি কেন করছো কমল? কমল হাসিল, কহিল, আশঙ্কা আমার নিজের জন্যে করি নে অজিতবাবু, করি শুধু আপনার জন্যে। পারলে ভয় ছিল না, পারবেন না বলেই ভাবনা। শুধু একটা রাত্রির ভুলের বদলে এত বড় শাস্তি আপনার মাথায় চাপাতে আমার মায়া হয়। আর না, চলুন ফিরে যাই। কথাগুলো অজিতের কানে গেল, কিন্তু অন্তরে পৌঁছিল না। চক্ষের পলকে তাহার শিরার রক্ত পাগল হইয়া গেল। বক্ষের সন্নিকটে তাহাকে সবল আকর্ষণ করিয়া লইয়া মত্তকণ্ঠে কহিয়া উঠিল, আমাকে বিশ্বাস করতে কি তুমি পারো না কমল? মুহূর্তের তরে কমলের নিঃশ্বাস রুদ্ধ হইয়া আসিল। কহিল, পারি। তবে কিসের জন্য ফিরতে চাও কমল? চলো আমরা চলে যাই। চলুন। গাড়ি চালাইতে গিয়ে অজিত হঠাৎ থামিয়া কহিল, বাসা থেকে সঙ্গে নেবার কি তোমার কিছু নেই? না, কিন্তু আপনার? অজিতকে ভাবিতে হইল। পকেটে হাত দিয়া কহিল, টাকা করি তো কিছুই সঙ্গে নেই, তার তো দরকার। কমল কহিল, গাড়িখানা বেচে ফেললেই অনায়াসে টাকা পাওয়া যাবে। অজিত বিস্মিত হইয়া বলিল, গাড়ি বেচব? কিন্তু এ তো আমার নয়, আশুবাবুর। কমল কহিল, তাতে কি? আশুবাবু লজ্জায় ঘৃণায় গাড়ির নাম কখনো মুখে আনবেন না। কোনো চিন্তা নেই, চলুন। শুনিয়া অজিত স্তব্ধ হইয়া রহিল। তাহার বাঁ হাতখানা তখনও কমলের কাঁধের উপর ছিল। স্খলিত হইয়া নিচে পড়িল। বহুক্ষণ নিঃশব্দে থাকিয়া বলিল, তুমি কি আমাকে উপহাস করছো? না, সত্যিই বলছি। সত্যি বলছো এবং সত্যি ভাবছ পরের জিনিস আমি চুরি করতে পারি? এই কাজ তুমি নিজে পারো? কমল বলিল, আমার পারা না পারার উপর যদি নির্ভর করতেন অজিতবাবু, তখন এর জবাব দিতাম। পরের জিনিস আত্মসাৎ করার সাহস আপনার নেই। চলুন, গাড়ি ঘুরিয়ে নিয়ে আমাকে বাসায় পৌঁছে দেবেন। ফিরিবার পথে অজিত ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, পরের জিনিস আত্মসাৎ করার সাহসটা কি খুব বড় জিনিস বলে তোমার ধারণা? কমল কহিল, বড় ছোটর কথা বলিনি, এই সাহস আপনার নেই তাই শুধু বলেছি। না, নেই, এবং সেই জন্যে লজ্জাবোধ করিনি। এই বলিয়া অজিত একটু থামিয়া কহিল, বরঞ্চ থাকলেই লজ্জাবোধ করতাম। আর আমার বিশ্বাস সমস্ত ভদ্র ব্যক্তি এই কথায় সায় দেবেন। কমল কহিল, সায় দেওয়া সহজ, তাতে বাহবা পাওয়া যায়। শুধুই বাহবা, তার বেশি নয়? শিক্ষিত ভদ্র মন বলে কি কখনো কিছু দেখনি? যদি দেখেও থাকি, সে আলোচনা আর একদিন করব যদি সময় আসে, আজ নয়। এই বলিয়া সে এক মুহূর্ত মৌন থাকিয়া বলিল,
আপনার তর্কের উত্তরে আর কেউ হলে বিদ্রূপ করে বলতো যে কমলকে আত্মসাৎ করবার চেষ্টায় তো ভদ্রমনের সংকোচ বাঁধেনি। আমি কিন্তু তা বলতে পারবো না, কারণ কমল কারো সম্পত্তি নয়, সে কেবল তার নিজেরই, আর কারো নয়। কোনোদিন বোধ করি হতেও পারো না। এ তো ভবিষ্যতের কথা অজিতবাবু, আজ কি করে এর জবাব দেব? জবাব বোধহয় কোনোদিনই দিতে পারবে না। মনে হয় এই জন্যই শিবনাথের এত বড় নির্মমতাও তোমাকে বাজেনি। অত্যন্ত সহজেই সে তুমি ঝেড়ে ফেলে দিয়েছ। এই বলিয়া সে নিঃশ্বাস ফেলিল। মোটরের আলোকে দেখা গেল কয়েকখানা গরুর গাড়ি। পাশেই বোধহয় গ্রাম। কৃষকেরা যেমন তেমনভাবে গাড়িগুলা রাস্তায় ফেলিয়া গরু লইয়া ঘরে গিয়াছে। অজিত সাবধানে এই স্থানটা পার হইয়া কহিল, কমল, তোমাকে বোঝা শক্ত। কমল হাসিয়া কহিল, শক্ত কিসে? ঠিক তো বুঝেছিলেন, পথ ভুললেই আমাকে ভুলিয়ে নিয়ে যাওয়া যায়। হয়তো সে বোঝা আমার ভুল। কমল পুনশ্চ হাসিয়া কহিল, পথ ভোলা ভুল, আমাকে ভোলাবার চেষ্টা ভুল, আবার নিজেরও ভুল। এত ভুলের বোঝা আপনার সংশোধন হবে কবে? অজিতবাবু, নিজেকে একটুখানি শ্রদ্ধা করতে শিখুন। অমন করে আপনার কাছে আপনাকে খাটো করবেন না। কিন্তু নিজের ভুল অস্বীকার করলেই কি নিজেকে শ্রদ্ধা করা হয় কমল? না, তা হয় না। কিন্তু অস্বীকার করারও রীতি আছে। সংসার তো কেবল আপনাকে নিয়েই নয়, তাহলে সব গোলই চুকে যেত। এখানে আরও 10 জনের বাস, তাদেরও ইচ্ছে অনিচ্ছে, তাদেরও কাজের ধারা গায়ে এসে লাগে। তাই শেষ ফলাফল যদি নিজের মনোমতো নাও হয়, তাকে ভুল বলে ধিক্কার দিতে থাকলে আপনাকেই অপমান করা হয়। নিজের প্রতি এর চেয়ে বড় অশ্রদ্ধা প্রকাশ আর কি আছে বলুন তো? অজিত ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু যেখানে সত্যকার ভুল হয়, শিবনাথের সম্পর্কেও কি তোমার আত্ম অনুশোচনা হয়নি কমল? এই কি আমাকে তুমি বিশ্বাস করতে বলো? কমল এ প্রশ্নের বোধহয় ঠিকমতো উত্তর দিল না। কহিল, বিশ্বাস করা না করার গরজ আপনার, কিন্তু তার বিরুদ্ধে কারো কাছে কোনোদিন তো আমি নালিশ জানাইনি। নালিশ জানাবার লোক তুমি নও, কিন্তু ভুলের জন্য নিজের কাছেও কি কখনো নিজেকে ধিক্কার দাওনি? না। তাহলে এইটুকু মাত্র বলতে পারি, তুমি অদ্ভুত, তুমি অসাধারণ স্ত্রীলোক। এ মন্তব্যের কোনো জবাব কমল দিল না, নীরব হইয়া রহিল। মিনিট 10 নিঃশব্দে কাটিবার পরে অজিত সহসা প্রশ্ন করিয়া বসিল, কমল, এমনি ভুল যদি আবার কালও করে বসি, তখনও কি তোমার দেখা পাব? কিন্তু যদির উত্তর তো যদি দিয়েই হয় অজিতবাবু। অনিশ্চিত প্রস্তাবের নিশ্চিত মীমাংসা আশা করতে নেই। অর্থাৎ এ মোহ আমার কাল পর্যন্ত টিকবে না, এই তোমার বিশ্বাস? অন্তত অসম্ভব নয়, এই আমার মনে হয়। অজিত মনে মনে আহত হইয়া বলিল, আমি আর যাই হই কমল, শিবনাথ নই। কমল উত্তর করিল, সে আমি জানি অজিতবাবু, আর হয়তো আপনার চেয়েও বেশি করে জানি। অজিত কহিল, জানলে কখনো এ বিশ্বাস করতে না যে আজ তোমাকে আমি মিথ্যে দিয়ে ভোলাতে চেয়েছিলাম, এর মধ্যে সত্যি কিছুই ছিল না। কমল কহিল, মিথ্যের কথা তো হয়নি অজিতবাবু, মোহের কথাই হয়েছিল। ও দুটো এক বস্তু নয়। আর মোহের বশে যদি কাউকে ভোলাতে চেয়ে থাকেন তো নিজেকেই চেয়েছেন, আমাকে বঞ্চনা করতে চাননি, তা জানি। কিন্তু শেষ পর্যন্ত বঞ্চিত তো তুমিই হতে কমল। আমার রাত্রের মোহ দিনের আলোতে কেটে যাবে, এ নিশ্চয় বুঝেও তো সঙ্গে যেতে অসম্মত হওনি। এ কি শুধুই উপহাস? কমল একটুখানি হাসিল। যাচাই করে দেখলেন না কেন? পথ খোলা ছিল, একবারও তো নিষেধ করিনি। অজিত নিঃশ্বাস ফেলিয়া বলিল, যদি না করে থাকো তবে এই কথাই বলবো যে তোমাকে বোঝা বাস্তবিকই কঠিন। একটা কথা তোমাকে বলি কমল, নারীর ভালোবাসায় যেমন হৃদয়কে আচ্ছন্ন করে, তার রূপের মোহ বুদ্ধিকে তেমনি অচেতন করে। করুক, কিন্তু একটা যত বড় সত্য আর একটা তত বড়ই মিথ্যে। তুমি তো জানতে এ আমার ভালোবাসা নয়, এ শুধু আমার ক্ষণিকের মোহ। কি করে একে তুমি প্রশ্রয় দিতে উদ্যত হয়েছিলে? কমল, কুহেলিকা যত বড় ঘটা করেই সূর্যালোক ঢেকে দিক, তবু সে মিথ্যে, সূর্যই ধ্রুব। অন্ধকারে ক্ষণকাল কমল নির্নিমেষ তাহার প্রতি চাহিয়া রহিল, তারপরে শান্ত কণ্ঠে কহিল,
ওটা কবির উপমা অজিতবাবু, যুক্তি নয়, সত্যও নয়। কোন আদিমকালে কুহেলিকা সৃষ্টি হয়েছিল আজও সে তেমনি বিদ্যমান আছে। সূর্যকে সে বারবার আবৃত করেছে এবং বারবার আবৃত করবে। সূর্য ধ্রুব কিনা জানি নে, কিন্তু কুহেলিকাও মিথ্যে বলে প্রমাণিত হয়নি। ও দুটোই নশ্বর, হয়তো ও দুটোই নিত্যকালের। তেমনি হোক মোহ ক্ষণিকের, কিন্তু ক্ষণও তো মিথ্যে নয়। ক্ষণকালের আনন্দ নিয়েই সে বারবার ফিরে আসে। মালতী ফুলের আয়ু সূর্যমুখীর মতো দীর্ঘ নয় বলে তাকে মিথ্যে বলে কে উড়িয়ে দেবে? আজ একটা রাত্রির মোহকে প্রশ্রয় দিতে চেয়েছিলাম, এই যদি আপনার অভিযোগ হয় অজিতবাবু, আয়ুষ্কালের দীর্ঘতাই কি জীবনে এত বড় সত্য? কথাগুলা যে অজিত বুঝিতে পারিল না, তাহা বুঝিয়াই সে বলিল, আমার কথা আজও বোঝবার দিন আপনার আসেনি, তাই শিবনাথের প্রতি আপনাদের ক্রোধের অবধি নেই। কিন্তু আমি তাকে ক্ষমা করেছি। যা পেয়েছি তার বেশি কেন পাইনি, এ নিয়ে আমার এতটুকু নালিশ নেই। অজিত বলিল, অর্থাৎ মনটাকে এমনি নির্বিকার করে তুলেছ। আচ্ছা, সংসারে কারো বিরুদ্ধে কি তোমার কোনো নালিশ নেই? কমল তাহার মুখ পানে চাহিয়া কহিল, আছে, শুধু একজনের বিরুদ্ধে। কার বিরুদ্ধে শুনি না কমল। কি হবে আপনার অপরের কথা শুনি? অপরের কথা? যাই হোক, তবু তো নিশ্চিত হতে পারবো অন্তত আমার ওপর তোমার রাগ নেই। কমল কহিল, নিশ্চিন্ত হলেই কি খুশি হবেন? কিন্তু তার এখন আর সময় নেই। আমরা এসে পড়েছি, গাড়ি থামান, আমি নেবে যাই। গাড়ি থামিল। অন্ধকারে রাস্তার ধারে কে একজন দাঁড়াইয়াছিল। কাছে আসিতেই উভয় চমকিয়া উঠিল। অজিত সভয়ে প্রশ্ন করিল, কে? আমি রাজেন, আজ হরেন্দার আশ্রমে দেখেছেন। ও রাজেন, এত রাত্রে এখানে কেন? আপনাদের জন্যই অপেক্ষা করে আছি। আপনারা চলে আসার পরেই আশুবাবুর বাড়ি থেকে লোক গিয়েছিল আপনাকে খুঁজতে। এই বলিয়া সে কমলের প্রতি চাহিল। কমল কহিল, আমাকে খুঁজতে যাবার হেতু? লোকটি কহিল, আপনি বোধহয় শুনেছেন চারিদিকে অত্যন্ত ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই মারা যাচ্ছে। শিবনাথবাবু অতিশয় পীড়িত। হঠাৎ ডুলি করে তাকে আশুবাবুর বাড়িতে নিয়ে এসেছে। আশুবাবু ভেবেছিলেন আপনি আশ্রমে আছেন, তাই ডাকতে পাঠিয়েছিলেন। রাত এখন কত? বোধহয় 3টে বেজে গেছে। কমল হাত বাড়াইয়া গাড়ির দরজা খুলিয়া দিয়া কহিল, ভিতরে আসুন, পথে আপনাদের আশ্রমে পৌঁছে দিয়ে যাব। অজিত একটা কথাও কহিল না। কাঠের পুতুলের মতো নিঃশব্দে গাড়ি চালাইয়া হরেন্দ্রের বাসার সম্মুখে আসিয়া থামিল। রাজেন অবতরণ করিলে কমল কহিল, আপনাকে ধন্যবাদ। আমাকে খবর দেবার জন্য আজ আপনি অনেক দুঃখ ভোগ করলেন। এ আমার কাজ, প্রয়োজন হলেই সংবাদ দেবেন, এই বলিয়া সে চলিয়া গেল। ভূমিকা নাই, আড়ম্বর নাই, সাদা কথায় জানাইয়া গেল, এ তাহার কর্তব্যের অন্তর্গত। আজই সন্ধ্যাকালে হরেন্দ্রের মুখে এই ছেলেটির সম্বন্ধে যত কিছু সে শুনিয়াছিল সমস্তই মনে পড়িল। একদিকে তাহার এক্সামিন পাশ করিবার অসাধারণ দক্ষতা, আর একদিকে সফলতার মুখে তাহার ত্যাগ করিবার অপরিসীম ঔদাসীন্য। বয়স তাহার অল্প, সবেমাত্র যৌবনে পা দিয়াছে। এই বয়সে নিজের বলিয়া কিছুই হাতে রাখি নাই, পরের কাজে বিলাইয়া দিয়াছে। অজিত সেই অবধি নীরব হইয়াছিল। রাত্রি 3টা বাজিয়া গেছে। শোনার পরে কোনো কিছুতেই মন দেবার শক্তি আর তাহার ছিল না। শুধু একটা কাল্পনিক অসংবদ্ধ প্রশ্নোত্তর মালার আঘাত অভিঘাতের নিচে এই নিশীথ অভিযানের নিরবচ্ছিন্ন কুশ্রিতায় অন্তর তাহার কালো হইয়া রহিল। খুব সম্ভব কেহই কিছু জিজ্ঞাসা করিবে না, হয়তো জিজ্ঞাসা করিবার ভরসাও কেহ পাইবে না। শুধু আপন আপন ইচ্ছা, অভিরুচি ও বিদ্বেষের তুলি দিয়া অজ্ঞাত ঘটনার আদ্যপান্ত কাহিনী বর্ণে বর্ণে সৃজন করিয়া লইবে। আর ইহার চেয়েও বেশি ব্যাকুল করিয়াছিল তাহাকে এই লজ্জাহীনা মেয়েটার নির্ভয় সত্যবাদিতা। এ জগতে মিথ্যা বলার প্রয়োজন ইহার নাই। এ যেন পৃথিবী সত্য সকলকে শুধু অপমান করা। এদিকে শিবনাথের পীড়ার উপলক্ষে কে এবং কাহারা উপস্থিত হইয়াছে সে জানে না। এই মেয়েটিকে তাহারা প্রশ্ন করিতেছেন মনে করিয়াও অজিতের গায়ের রক্ত শীতল হইয়া আসিল। হঠাৎ তাহার মনে হইল কমলকে সে ঘৃণা করে
এবং ইহারই লুব্ধ আশ্বাসে সে যে আত্মবিস্মৃত উন্মাদের ন্যায় মুহূর্তের জন্য জ্ঞান হারাইয়াছে, ইহার কঠিন শাস্তি যেন তাহার হয়, এই বলিয়া সে বারবার করিয়া আপনাকে আপনি অভিশাপ দিল। গেটের মধ্যে প্রবেশ করিয়াই তাহার চোখে পড়িল সম্মুখের খোলা জানালায় দাঁড়াইয়া আশুবাবু স্বয়ং, বোধহয় তাহারই প্রতীক্ষায় উদ্গ্রীব হইয়া আছেন। গাড়ির শব্দে নিচে চাহিয়া বলিলেন, অজিত এলে? সঙ্গে কে? কমল? হ্যাঁ। যদু, কমলকে শিবনাথের ঘরে নিয়ে যাও। শুনেছ বোধহয় তাঁর অসুখ। বলিতে বলিতে তিনি নিজের নিচে নামিয়া আসিলেন, কহিলেন, এই ঋতু পরিবর্তনের কালটা এমনই বড় খারাপ, তাতে ব্যারাম স্যারাম হঠাৎ যা শুরু হয়েছে, লোকে মারা পড়ছেও বিস্তর। আমার নিজের দেহটাও সকাল থেকে ভালো নয়, যেন জ্বর ভাব করে রেখেছে। কমল উদ্বিগ্ন হইয়া কহিল, তবে আপনি কেন জেগে রয়েছেন? এখানে দেখবার লোকের তো অভাব নেই। কে আর আছে বলো? ডাক্তার এসে দেখে গেছেন। আমাকে শুতে পাঠিয়ে মণি নিজেই জেগে বসে আছে, কিন্তু ঘুমোতে পারলাম না। তোমার আসতে দেরি হতে লাগলো। কমল, মানুষের রোগের সময়ও কি অভিমান রাখতে আছে? ঝগড়াঝাটি যে হয় না তা নয়, কিন্তু 3-4 দিন কোথায় কোন বাসায় গিয়ে সে জ্বরে পড়েছে, এটার একটা খবর পর্যন্ত নাওনি? ছি, এ কাজ ভালো হয়নি। এখন একলা তোমাকেই তো ভুগতে হবে। শুনিয়া কমল বিস্মিত হইল, কিন্তু বুঝিল এই সরলচিত্ত ব্যক্তিটি ভিতরের কোনো কথাই জানেন না। সে চুপ করিয়া রহিল। আশুবাবু তাহার অভিমান শান্ত করিবার বাসনায় বলিতে লাগিলেন, হরেনবাবুর মুখে শুনলাম তুমি বাড়ি নেই। তখনই বুঝেছি অজিত তোমাকে ছাড়েনি। নিজে সে ভয়ানক ঘুরতে ভালোবাসে, তোমাকেও ধরে নিয়ে গেছে। কিন্তু ভাবো তো, অন্ধকারে হঠাৎ একটা দুর্ঘটনা হলে তোমরা কি বিপদেই পড়তে। অজিতের বুকের ওপর হইতে যেন পাষাণ নামিয়া গেল। কোনো কিছুর মন্দ দিকটা যেন এই মানুষটির মধ্যে ঢুকিতেই চায় না। নিষ্কলুষ অন্তর অনুক্ষণ অকলঙ্ক শুভ্রতায় ধপধপ করিতেছে। স্নেহ ও শ্রদ্ধায় সে মনে মনে তাহাকে নমস্কার করিল, কিন্তু কমল তাহার সকল কথায় কান দেয় নাই, হয়তো প্রয়োজনও বোধ করে নাই। জিজ্ঞাসা করিল, উনি হাসপাতালে না গিয়ে এখানে এলেন কেন? আশুবাবু আশ্চর্য হইয়া কহিলেন, হাসপাতাল? তবে তো তোমার রাগ এখনো পড়েনি। রাগের জন্য বলছি না আশুবাবু, যেটা সঙ্গত এবং স্বাভাবিক তাই শুধু বলছি। ওটা স্বাভাবিক নয়, সঙ্গত তো নয়ই। তবে এটা স্বীকার করি, এখানে না এনে তোমার কাছে পাঠানোই মনের উচিত ছিল। কমল কহিল, না, উচিত ছিল না। মণি জানতেন চিকিৎসা করাবার সাধ্য নেই আমার। এই কথায় তাহার আর একটা কথা মনে পড়ায় তিনি অত্যন্ত অপ্রতিভ হইলেন। কমল বলিতে লাগিল, কেবল মনোরমাই নয়, শিবনাথবাবু নিজেও জানতেন শুধু সেবা দিয়েই রোগ সারে না, ওষুধপত্রেরও প্রয়োজন। হয়তো এ ভালোই হয়েছে যে আমার কাছে না পৌঁছে মনির কাছে পৌঁছেছে, তার পরমায়ুর জোর আছে। আশুবাবু লজ্জায় ম্লান হইয়া মাথা নাড়িয়া বারবার করিয়া বলিতে লাগিলেন, এ কথাই নয় কমল, সেবাই সব, যত্নই সবচেয়ে বড় ওষুধ, নইলে ডাক্তার বুদ্ধি উপলক্ষ মাত্র। তাহার পরলোকগত পত্নীকে মনে পড়ায় বলিলেন, আমি যে ভুক্তভোগী কমল, রোগে ভুগে ভুগে সে শিক্ষা হয়ে গেছে। ঘরে চলো, তোমার জিনিস তুমি যা ভালো বুঝবে তাই হবে। আমি থাকতে ওষুধপত্রির ত্রুটি হবে না। এই বলিয়া তাহাকে পথ দেখাইয়া লইয়া চলিলেন। অজিত কি করিবে না বুঝিয়াও তাহাদের সঙ্গ লইল। রোগীর গৃহ পাছে গোলমালে বিশ্রামের বিঘ্ন ঘটে, এই আশঙ্কায় পা টিপিয়া নিঃশব্দে সকলে প্রবেশ করিলেন। শয্যার পার্শ্বে চৌকিতে বসিয়া মনোরমা রাত্রি জাগরণের ক্লান্তিতে রোগীর বুকের পরে অবসন্ন মাথাটি রাখিয়া বোধ করি এইমাত্র ঘুমাইয়া পড়িয়াছে। তাহার গ্রীবার পরে পরস্পর সন্নদ্ধ 2 হাত ন্যস্ত রাখিয়া শিবনাথ সুপ্ত। স্বপ্নাতীত ওই দৃশ্যের সম্মুখে অকস্মাৎ পিতার 2 চক্ষু ব্যাপিয়া যেন ঘনান্ধকারের জাল নামিয়া আসিল। কিন্তু মুহূর্তকাল মাত্র, মুহূর্ত পরেই তিনি ছুটিয়া পলাইলেন। অজিত ও কমল চোখ তুলিয়া উভয়ের মুখের প্রতি চাহিল, তারপরে যেমন আসিয়াছিল তেমনি নিঃশব্দে বাহির হইয়া গেল। যাতায়াতের পথের পাশেই একটা ঢাকা বারান্দা। রোগীর গৃহ হইতে বাহিরে আসিয়া অজিত কমল সেইখানেই থামিল।
একটা খর্বাকৃতি ঘষা কাঁচের লণ্ঠন ঝুলিতেছিল। তাহার অস্পষ্ট আলোকেও স্পষ্ট দেখা গেল অজিতের মুখ ফ্যাকাশে। আচম্বিতে ধাক্কা লাগিয়া সমস্ত রক্ত যেন সরিয়া গেছে। সেখানে তৃতীয় ব্যক্তি কেহ নাই, তথাপি সে অনাত্মীয়া ভদ্রমহিলার উপযুক্ত সম্ভ্রমের সহিত জিজ্ঞাসা করিল, আপনি কি এখন বাসায় ফিরে যেতে চান? চাইলে আমি তার ব্যবস্থা করে দিতে পারি। কমল তাহার মুখের প্রতি চাহিয়া চুপ করিয়া রহিল। অজিত বলিল, এই বাড়িতে আর তো আপনার এক মুহূর্ত থাকা চলে না। আপনার থাকা চলে না? আমারও নয়। কাল সকালেই আমি অন্যত্র চলে যাব। কমল কহিল, সেই ভালো, আমিও তখনই যাব। আপাতত এই চেয়ারটায় বসে বাকি রাতটুকু কাটাই, আপনি বিশ্রাম করুন গে। সে ক্ষুদ্রায়তন চৌকিটার প্রতি দৃষ্টিপাত করিয়া অজিত ইতস্তত করিয়া কহিল, কিন্তু। কমল বলিল, কিন্তুতে কাজ নেই অজিতবাবু, ওর অনেক ঝঞ্ঝাট। এখন বাসায় যাওয়াও সম্ভব নয়, আপনার ঘরে গিয়ে ওঠাও সম্ভব নয়। আপনি যান, দেরি করবেন না। সকালে বেহারা আসিয়া অজিতকে আশুবাবুর শয়নকক্ষে ডাকিয়া লইয়া গেল। তিনি শয্যা ছাড়িয়া তখনও উঠেন নাই। অদূরে চৌকিতে বসিয়া কমল। ইতিপূর্বে তাহাকে ডাকাইয়া আনা হইয়াছে। আশুবাবু বলিলেন, শরীরটা কাল থেকেই ভালো ছিল না, আজ মনে হচ্ছে যেন। আচ্ছা, বসো অজিত। সে উপবেশন করিলে কহিলেন, শুনলাম আজ সকালেই তুমি চলে যাবে। তোমাকে থাকতে বলতেও পারিনি। বেশ, গুড বাই। আর কখনো যদি দেখা না হয়, নিশ্চয় জেনো তোমাকে সর্বান্তঃকরণে আমি আশীর্বাদ করেছি, যেন আমাদের ক্ষমা করে তুমি জীবনে সুখী হতে পারো। অজিত তাহার মুখের প্রতি তখনও চাহিয়া দেখে নাই। এখন জবাব দিতে গিয়া নির্বাক হইয়া গেল। নির্বাক বলিলে ঠিক বলা হয় না, সে যেন অকস্মাৎ কথা ভুলিয়া গেল। একটা রাত্রির কয়েক ঘণ্টা মাত্র সময় কাহারও এত বড় পরিবর্তন সে কল্পনা করিতেও পারিল না। আশুবাবু নিজেও মিনিট 2-3 মৌন থাকিয়া এবার কমলকে উদ্দেশ্য করিয়া কহিলেন, তোমাকে ডেকে আনিয়েছি, কিন্তু তোমার সঙ্গে চোখাচোখি করতেও আমার মাথা হেঁট হয়। সারা রাত্রি মনের মধ্যে যে কি করেছে, কত কি যে ভেবেছি, সে আমি কাকে জানাবো। একটু থামিয়া কহিলেন, অক্ষয় একদিন বলেছিলেন শিবনাথ নাকি তোমার ওখানে প্রায় থাকেন না। কথাটায় কান দিইনি, ভেবেছিলাম এ তাঁর অত্যুক্তি, তার বিদ্বেষের আতিশয্য। তুমি টাকার অভাবে কষ্টে পড়েছিলে, তখন তার হেতু বুঝিনি, কিন্তু আজ সমস্তই পরিষ্কার হয়ে গেছে, কোথাও কোনো সন্দেহ নেই। উভয় নীরব হইয়া রহিল। তিনি বলিতে লাগিলেন, তোমার প্রতি অনেক ব্যবহারই আমি ভালো করতে পারিনি, কিন্তু সেই প্রথম পরিচয়ের দিনটিতেই তোমাকে ভালোবেসেছিলাম কমল। আজ তাই আমার কেবলই মনে হচ্ছে, আগ্রায় যদি আমরা না আসতাম। বলিতে বলিতে চোখের কোণে তাহার এক ফোঁটা জল আসিয়া পড়িল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া শুধু কহিলেন, জগদীশ্বর। কমল উঠিয়া আসিয়া তাহার শিয়রে বসিল, কপালে হাত দিয়া বলিল, আপনার যে জ্বর হয়েছে আশুবাবু। আশুবাবু তাহার হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া কহিলেন, তা হোক কমল, আমি জানি তুমি অতি বুদ্ধিমতী। আমার কিছু একটা তুমি উপায় করে দাও। আমার বাড়িতে ওই লোকটার অস্তিত্ব যেন আমার সর্বাঙ্গে আগুন জ্বেলে দিয়েছে। কমল চাহিয়া দেখিল অজিত অধোমুখে বসিয়া আছে। তাহার কাছে কোনো ইঙ্গিত না পাইয়া সে ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, আমাকে আপনি কি করতে বলেন বলুন। কিন্তু জবাব না পাইয়া সে নিজেও কিছুক্ষণ নিঃশব্দে বসিয়া রইল। পরে কহিল, শিবনাথবাবুকে আপনি রাখতে চান না, কিন্তু তিনি পীড়িত। এ অবস্থায় হয় তাকে হাসপাতালে পাঠান, নয় তার নিজের বাসাটা যদি জানেন পাঠাতে পারেন। আর যদি মনে করেন আমার ওখানে পাঠিয়ে দিলে ভালো হয়, তাও দিতে পারেন, আমার আপত্তি নেই। কিন্তু জানেন তো, চিকিৎসা করাবার শক্তি আমার নেই। আমি প্রাণপণে শুধু সেবা করতেই পারি, তার বেশি পারি নে। আশুবাবু কৃতজ্ঞতায় পরিপূর্ণ হইয়া কহিলেন, কমল, কেন জানি নে, কিন্তু এমনি উত্তরই ঠিক তোমার কাছে আশা করেছিলাম। পাষণ্ডের জবাব দিতে গিয়ে যে তুমি নিজে পাষাণ হতে পারবে না, এ আমি জানতাম। তোমার জিনিস তুমি ঘরে নিয়ে যাও, চিকিৎসার খরচের জন্য ভয় করো না, সে ভার আমি নিলাম। কমল কহিল, কিন্তু এই ব্যাপারে একটা কথা সকলের আগে পরিষ্কার হওয়া দরকার। আশুবাবু তাড়াতাড়ি কহিয়া উঠিলেন,
তোমার বলবার দরকার নেই কমল, সে আমি জানি। একদিন সমস্ত আবর্জনা দূর হয়ে যাবে, তোমার কোনো চিন্তা নেই। আমি বেঁচে থাকতে এত বড় অন্যায় অত্যাচার তোমার ওপরে ঘটতে দেব না। কমল তাহার মুখের প্রতি চাহিয়া স্থির হইয়া রহিল, কথা কহিল না। কি ভাবছ কমল? ভাবছিলাম আপনাকে বলবার প্রয়োজন আছে কিনা, কিন্তু মনে হচ্ছে প্রয়োজন আছে, নইলে পরিষ্কার কিছুই হবে না, বরঞ্চ ময়লা বেড়ে যাবে। আপনার টাকা আছে, হৃদয় আছে, পরের জন্য খরচ করা আপনার কঠিন নয়, কিন্তু আমাকে দয়া করবেন, এ ভুল যদি আপনার থাকে সেটা দূর হওয়া চাই। কোনো ছলেই আপনার ভিক্ষা আমি গ্রহণ করব না। আশুবাবুর সেই সেলাইয়ের কলের ব্যাপারটা মনে পড়িল। ব্যথিত হইয়া কহিলেন, ভুল যদি একটা করেই থাকি কমল, তার কি ক্ষমা নেই? কমল কহিল, ভুল হয়তো তখন তত করেননি যেমন এখন করতে যাচ্ছেন। ভাবছেন শিবনাথবাবুকে বাঁচানোটা প্রকারান্তরে আমাকেই বাঁচানো, আমাকেই অনুগ্রহ করা, কিন্তু তা নয়। এরপরে আপনি যেমন ইচ্ছে ব্যবস্থা করুন, আমার আপত্তি নেই। আশুবাবু মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, এমনি রাগই হয় বটে কমল, এ তোমার অস্বাভাবিকও নয়, অন্যায়ও নয়। বেশ, আমি শিবনাথকে বাঁচাতে যাচ্ছি, তোমাকে অনুগ্রহ করছি নে, এ হলে হবে তো? কমলের মুখে বিরক্তি প্রকাশ পাইল, কহিল, না, হবে না। আপনাকে যখন আমি বোঝাতে পারবো না, তখন আমার উপায় নেই। ওকে হাসপাতালে পাঠাতে না চান, হরেন্দ্রবাবুর আশ্রমে পাঠিয়ে দিন। তাঁরা অনেকের সেবা করেন, এঁরও করবেন। আপনার যা খরচ করবার তা সেখানেই করবেন। আমি নিজেও বড় ক্লান্ত, এখন উঠি। এই বলিয়া সে যথার্থ উঠিবার উপক্রম করিল। তাহার কথায় ও আচরণে আশুবাবু মনে মনে ক্রুদ্ধ হইলেন, বলিলেন, এ তোমার বাড়াবাড়ি কমল। উভয়ের কল্যাণের জন্য যা করতে যাচ্ছি তাকে তুমি অকারণে বিকৃত করে দেখছ। একদিক দিয়ে যে আমার লজ্জার অবধি নেই, এবং এ কদাচার অঙ্কুরে বিনাশ না করলে যে আমার গ্লানির সীমা থাকবে না, সে আমি জানি। কিন্তু আমার কন্যা সংশ্লিষ্ট বলেই যে আমি কোনো মতে একটা পথ খুঁজে বেড়াচ্ছি, তাও সত্য নয়। শিবনাথকে আমি নানা মতে বাঁচাতে পারি, কিন্তু কেবল সেটুকুই আমি চাইনি, যাতে দুঃখের দিনে তোমার অন্তরের সেবা দিয়ে তাকে তেমনি করেই আবার ফিরে পাও, সেই কামনা করেই আমি এ প্রস্তাব করেছি, নিছক স্বার্থপরতা বশেই করিনি। কথাগুলি সত্য, সকরুণ এবং আন্তরিকতায় পূর্ণ, কিন্তু কমলের মনের ওপর দাগ পড়িল না। সে প্রত্যুত্তরে কহিল, ঠিক এই কথাই আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম আশুবাবু। সেবা করতে আমি অসম্মত নই। চা বাগানে থাকতে অনেকেরই অনেক সেবা করেছি, এ আমার অভ্যাস আছে, কিন্তু ফিরে পেতে ওকে আমি চাইনি। সেবা করেও না, সেবা না করেও না। এ আমার অভিমানের জ্বালা নয়, মিথ্যে দর্প করাও নয়। সম্বন্ধ আমাদের ছিঁড়ে গেছে, তাকে জোড়া দিতে আমি পারবো না। তাহার বলার মধ্যে উষ্মাও নাই, উচ্ছ্বাসও নাই, নিতান্তই সাদাসিধে কথা। ইহাই আশুবাবুকে এখন স্তব্ধ করিয়া দিল। মুহূর্ত পরে কহিলেন, এ কি কথা কমল? এই সামান্য কারণে স্বামীকে ত্যাগ করতে চাও? এ শিক্ষা তোমাকে কে দিলে? কমল নীরব হইয়া রহিল। আশুবাবু বলিতে লাগিলেন, ছেলেবেলায় এই শিক্ষা তোমাকে যেই দিয়ে থাকুক না কেন, সে ভুল শিক্ষা দিয়াছে। এ অন্যায়, এ অসঙ্গত, এ গভীর অপরাধের কথা। যে গৃহেই তুমি জন্মে থাকো, তুমি বাংলাদেশেরই মেয়ে। এ পথ তোমার নয়, এ তোমাকে ভুলতেই হবে। জানো কমল, এক দেশের ধর্ম আর এক দেশের অধর্ম, আর স্বধর্মে মৃত্যুও শ্রেয়। বলিতে বলিতে তাহার দুই চক্ষু দীপ্ত হইয়া উঠিল, এবং কথা শেষ করিয়া যেন তিনি হাঁপাইতে লাগিলেন, কিন্তু যাহাকে উদ্দেশ্য করিয়া বলা হইল সে লেশমাত্র বিচলিত হইল না। আশুবাবু কহিতে লাগিলেন, এই মোহই একদিন আমাদের রসাতলের পানে টেনে নিয়ে চলেছিল, কিন্তু ভ্রান্তি ধরা পড়ে গেল জন কয়েক মনীষীর চক্ষে। দেশের লোককে ডেকে তাঁরা বারবার শুধু এই কথাই বলতে লাগলেন, তোমরা উন্মাদের মতো চলেছ কোথায়? তোমাদের কোনো দৈন্য, কোনো অভাব নেই, কারো কাছে তোমাদের হাত পাততে হবে না, কেবল ঘরের পানে একবার ফিরে চাও। পূর্ব পিতামহরা সবই রেখে গেছেন, শুধু একবার হাত বাড়িয়ে তুলে নাও। বিলেতের সমস্তই স্বচক্ষে দেখে এসেছি। এখন ভাবি, সময় সে সতর্ক বাণী যদি না তারা উচ্চারণ করে যেতেন, আজ দেশের কি হতো? ছেলেবেলার কথা সব মনে আছে তো? শিক্ষিত লোকদের সে কি দশা! এই বলিয়া তিনি স্বর্গগত মনীষীগণের উদ্দেশ্যে যুক্ত করে নমস্কার করিলেন।
কমল মুখ তুলিয়া দেখিল অজিত মুগ্ধ চক্ষে তাহার প্রতি চাহিয়া আছে। কল্পনার আবেশে যেন তাহার সংজ্ঞা নাই এমনি অবস্থা। আশুবাবুর ভাবাবেগ তখনও প্রশমিত হয় নাই। কহিলেন, কমল, আর কিছুই যদি তারা না করে যেতেন, শুধু কেবল এই জন্যই দেশের লোকের কাছে তারা চিরদিন প্রাতঃস্মরণীয় হয়ে থাকতেন। শুধু কেবল এই জন্যই তারা প্রাতঃস্মরণীয়? হ্যাঁ, শুধু কেবল এই জন্যেই। বাইরে থেকে ঘরের পানে তারা চোখ ফেরাতে বলেছিলেন। কমল জিজ্ঞাসা করিল, বাইরে যদি আলো জ্বলে, যদি পূর্ব দিগন্তে সূর্যোদয় হয়, তবুও পিছনে ফিরে পশ্চিমের স্বদেশের পানি চেয়ে থাকতে হবে? সেই হবে দেশপ্রীতি? কিন্তু এ প্রশ্ন বোধ করি আশুবাবুর কানে গেল না। তিনি নিজের ঝোঁকে বলিতে লাগিলেন, আজ দেশের ধর্ম, দেশের পুরাণ ইতিহাস, দেশের আচার ব্যবহার, রীতিনীতি যা বিদেশের চাপে লোপ পেতে বসেছিল, তার প্রতি যে বিশ্বাস এবং শ্রদ্ধা ফিরে এসেছে, এ তো শুধু তাঁদেরই ভবিষ্যৎ দৃষ্টির ফল। জাতি হিসেবে আমরা যে ধ্বংসের রাস্তায় চলেছিলাম কমল, এ বাঁচা কি সোজা বাঁচা? আবার সমস্ত ফিরিয়ে আনতে না পারলে আমরা যে কোনো মতেই রক্ষা পাব না, এ বোধশক্তি আমাদের দিলে কে বলতো? অজিত উত্তেজনায় অকস্মাৎ উঠিয়া দাঁড়াইল। কহিল, এসব চিন্তাও যে আপনার মনে স্থান পেতে পারে, এ কখনো কল্পনাও করিনি। আমার ভারী দুঃখ যে এতকাল আপনাকে চিনতে পারিনি, আপনার পায়ের নিচে বসে উপদেশ গ্রহণ করিনি। সে আরও কত কি বলিতে যাইতেছিল, কিন্তু বাধা পড়িল। বেহারা ঘরে ঢুকিয়া জানাইল যে হরেন্দ্রবাবু প্রভৃতি দেখা করিতে আসিয়াছেন, এবং পরক্ষণেই তিনি সতীশ ও রাজেন্দ্রকে লইয়া প্রবেশ করিলেন। কহিলেন, খবর নিয়ে জানলাম শিবনাথবাবু ঘুমোচ্ছেন। আসবার সময় ডাক্তারের বাড়িটা অমনি ঘুরে এলাম। তাঁর বিশ্বাস অসুখ সিরিয়াস নয়, শীঘ্রই সেরে উঠবেন। এই বলিয়া তিনি কমলকে একটা নমস্কার করিয়া সঙ্গীদের লইয়া আসন গ্রহণ করিলেন। আশুবাবু ঘাড় নাড়িয়া সায় দিলেন, কিন্তু তাহার দৃষ্টি ছিল অজিতের প্রতি, এবং তাহারই উদ্দেশ্যে বলিলেন, আমার সমস্ত যৌবন কালটা যে বিদেশেই কেটেছে, এ তোমরা ভোলো কেন? এমন অনেক বস্তু আছে যা কাছ থেকে দেখা যায় না, যায় শুধু দূরে গিয়ে দাঁড়ালে। আমি যে স্পষ্ট দেখতে পেয়েছি শিক্ষিত মনের পরিবর্তন। এই যে হরেন্দ্রর আশ্রম, এই যে নগরে নগরের ডালপালা ছড়াবার প্রয়োজন, এ কি শুধু এই জন্যেই নয়? বিশ্বাস না হয় ওকেই জিজ্ঞাসা করে দেখো। সেই ব্রহ্মচর্য, সেই সংযম সাধনা, সেই পুরনো রীতিনীতির প্রবর্তন, এ সবই কি আমাদের সেই অতীত দিনটির পুনঃপ্রতিষ্ঠার উদ্যম নয়? তাই যদি ভুলি, তারই প্রতি যদি আস্থা হারাই, আশা করবার আর আমাদের বাকি থাকে কি? তপবনের যে আদর্শ কেবল আমাদেরই ছিল, পৃথিবী খুঁজলেও কি আর এর কোথাও জোড়া মিলবে অজিত? আমাদের সমাজকে যাঁরা একদিন গড়েছিলেন, আমাদের সেই প্রাচীন শাস্ত্রকর্তারা ব্যবসায়ী ছিলেন না, ছিলেন সন্ন্যাসী। তাঁদের দান নিঃসংশয়ে নতশিরে নিতে পারাই হল আমাদের চরম সার্থকতা। এই আমাদের কল্যাণের পথ কমল, এছাড়া আর পথ নাই। অজিত স্তব্ধ হইয়া রহিল। সতীশ ও হরেন্দ্রের বিস্ময়ের পরিসীমা নাই। এই সাহেবী চালচলনের মানুষটি আজ বলে কি? এবং রাজেন্দ্র ভাবিয়া পাইল না অকস্মাৎ কিসের জন্য আজ এই প্রসঙ্গের অবতারণা। সকলের মুখের পরেই একটি অকপট শ্রদ্ধার ভাব নিবিড় হইয়া উঠিল। বক্তার নিজের বিস্ময়ও কম ছিল না। শুধু বলিবার শক্তির জন্যই নয়, এমন করিয়া কাহাকেও বলিবার সুযোগও তিনি কখনো পান নাই। তাহার মনের মধ্যে অনির্বচনীয় পরিতৃপ্তির হিল্লোল বহিতে লাগিল। ক্ষণকালের জন্য ক্ষণকাল পূর্বের দুঃখ যেন ভুলিয়া গেলেন। কহিলেন, বুঝলে কমল, কেন তোমাকে এ অনুরোধ করেছিলাম? কমল মাথা নাড়িয়া কহিল, না। না? না কেন? কমল কহিল, বিদেশি শিক্ষার প্রভাব কাটিয়ে আবার সাবেকি ব্যবস্থায় ফিরে যাবার চেষ্টা শিক্ষিতদের মধ্যে প্রচলিত হচ্ছে। এই খবরটাই আপনি পরমানন্দে শোনাচ্ছিলেন। আপনার বিশ্বাস এতে দেশের কল্যাণ হবে, কিন্তু কারণ কিছুই দেখাননি। অনেক প্রাচীন রীতিনীতি লোপ পেতে বসেছিল, তাদের পুনরুদ্ধারের যত্ন চলেছে। এ হয়তো সত্যি, কিন্তু তাতে ভালোই যে হবে তার প্রমাণ কি আশুবাবু? কই, সে তো বলেননি। বলিনি কিরকম? না, বলেননি। যা বলেছিলেন তা সংস্কার বিরোধী পুরাতনের অন্ধ স্তাবক মাত্রেই ঠিক এমনি করে বলে। লুপ্ত বস্তুর পুনরুদ্ধার মাত্রই যে ভালো তার প্রমাণ নেই। মোহের ঘোরে মন্দ বস্তু ও পুনঃপ্রতিষ্ঠা সংসারে ঘটতে দেখা যায়।
আশুবাবু উত্তর খুঁজিয়া পাইলেন না, কিন্তু অজিত কহিল, মন্দকে উদ্ধার করবার জন্য কেউ শক্তি ক্ষয় করে না। কমল কহিল, করে, মন্দ বলে নয়, পুরাতন মাত্রকেই স্বতঃসিদ্ধ ভালো মনে করে করে। একটা কথা আপনাকে প্রথমেই বলতে চেয়েছিলাম আশুবাবু, কিন্তু আপনি কান দেননি। লৌকিক আচার অনুষ্ঠানই হোক বা পারলৌকিক ধর্মকর্মই হোক, কেবলমাত্র দেশের বলেই আঁকড়ে থাকায় স্বদেশী প্রীতির বাহবা পাওয়া যায়, কিন্তু স্বদেশের কল্যাণের দেবতাকে খুশি করা যায় না। তিনি ক্ষুণ্ণ হন। আশুবাবু অবাক হইয়া শুধু কহিলেন, তুমি কি বলো কমল? দেশের ধর্ম, দেশের আচার অনুষ্ঠান ত্যাগ করে বাইরে থেকে ভিক্ষা নিতে থাকলে নিজের বলতে আর বাকি থাকবে কি? জগতে মানুষ বলে দাবি জানাতে যাব কোন পরিচয়? কমল কহিল, দাবি আপনি এসে ঘরে পৌঁছবে, পরিচয়ের প্রয়োজন হবে না। বিশ্ব জগৎ বিনা পরিচয়ে চিনতে পারবে। আশুবাবু ব্যাকুল হইয়া কহিলেন, তোমাকে তো বুঝতে পারলাম না কমল। বোঝবার কথাও নয় আশুবাবু, এমনিই হয়। এই চলমান সংসারে গতিশীল মানব চিত্তে পদে পদে যে সত্য নিত্য নতুন রূপে দেখা দেয়, সবাই তাকে চিনতে পারে না, ভাবে এ কোন আপদ কোথা থেকে এলো। সেদিন তাজমহলের ছায়ার নিচে শিবানীকে মনে পড়ে, আজ কমলের মাঝখানে তাকে আর চিনতে পারাও যাবে না। মনে হবে সে যাকে দেখেছিলাম কোথায় গেল সে। কিন্তু এই মানুষের সত্য পরিচয় এমনিভাবেই লোকের কাছে যেন চিরদিন পরিচিত হতে পারি আশুবাবু। একটুখানি থামিয়া বলিল, কিন্তু তর্ক বিতর্কের ঝোড়ো হাওয়ায় আমাদের খেই হারিয়ে গেল। আসল ব্যাপার থেকে সবাই সরে গেছি। আমি কিন্তু অত্যন্ত ক্লান্ত, এখন উঠি। আশুবাবু নিরুত্তরে বিহবলের ন্যায় চাহিয়া রহিলেন। এই মেয়েটিকে কোথাও তিনি অস্পষ্ট বুঝিলেন, কোথাও বা একেবারেই বুঝিলেন না। শুধু ইহাই মনে হইতে লাগিল, এইমাত্র সে যে ঝোড়ো হাওয়ার উল্লেখ করিয়াছিল, সেই প্রচণ্ড ঝঞ্ঝা মুখে তৃণখণ্ডের ন্যায় তাহার সর্বপ্রকার আবেদন নিবেদন ভাসিয়া গেছে। কমল উঠিয়া দাঁড়াইল, অজিতকে ইঙ্গিতে আহ্বান করিয়া কহিল, সঙ্গে করে এনেছিলেন, চলুন না পৌঁছে দেবেন। কিন্তু আজ সে সংকোচে যেন মুখ তুলিতেই পারিল না। কমল মনে মনে একটু হাসিয়া আগাইয়া আসিয়া সহসা রাজেন্দ্রের কাঁধের ওপর একটা হাত রাখিয়া বলিল, রাজেনবাবু, তুমি চলো না ভাই, আমাকে রেখে আসবে। এই আকস্মিক আত্মীয় সম্বোধনে রাজেন বিস্মিত হইয়া একবার তাহার প্রতি চাহিল, তারপরে কহিল, চলুন। দ্বারের কাছে আসিয়া কমল হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া বলিল, আশুবাবু, আমার প্রস্তাব কিন্তু প্রত্যাহার করিনি। ওই শর্তে ইচ্ছা হয় পাঠিয়ে দেবেন, আমি যথাসাধ্য করে দেখব। বাঁচেন ভালোই, না বাঁচেন অদৃষ্ট। এই বলিয়া চলিয়া গেল। ঘরের মধ্যে স্তব্ধ হইয়া সকলে বসিয়া রহিলেন। অসুস্থ গৃহস্বামীর চোখের সম্মুখে প্রভাতের আলোটা পর্যন্ত বিবর্ণ ও বিস্বাদ হইয়া উঠিল। অর্ধেক পথে রাজেন্দ্র বিদায় হইল, বলিয়া গেল ঘণ্টা কয়েকের মধ্যেই সে কাজ সারিয়া ফিরিয়া আসিবে। কমল অন্যমনস্কতা বশতই বোধ করি আপত্তি করিল না, কিংবা হয়তো আর কোনো কারণ ছিল। দ্রুতপদে বাসায় আসিয়া দেখিল সিঁড়ির দরজায় তখনও তালা বন্ধ, ঘর খোলা হয় নাই। সে নিজ জাতিয়া দাসীটি তাহার কাজকর্ম করিয়া দিত, সে আসে নাই। পথের ওধারে মুদির দোকানে সন্ধান করিয়া জানিল দাসী পীড়িত, তাহার ছোট নাতনি সকালে আসিয়া ঘরের চাবি রাখিয়া গেছে। ঘর খুলিয়া কমল গৃহকর্মে নিযুক্ত হইল। একরকম কাল হইতেই সে অভুক্ত। স্থির করিয়া আসিয়াছিল তাড়াতাড়ি কোনো মতে কিছু রাঁধিয়া খাইয়া লইয়া বিশ্রাম করিবে। বিশ্রামের তাহার একান্ত প্রয়োজন। কিন্তু আজ ঘরের কাজ আর তাহার কিছুতেই সারা হয় না। চারিদিকে যে এত আবর্জনা জমা হইয়াছিল, এতদিন এমনি বিশৃঙ্খলার মাঝে যে তাহার দিন কাটিতেছিল সে লক্ষ্যও করে নাই। আজ যাহাতে চোখ পড়িল সেই যেন তাহাকে তিরস্কার করিল। ছাদের পুরানো চুনবালি আসিয়া খাটের খাঁজে খাঁজে জমিয়াছে, মুক্ত করা চাই। চড়াই পাখির বাসা তৈরির অতিরিক্ত মাল মশলা বিছানায় পড়িয়াছে, চাদর বদলানো প্রয়োজন। বালিশের ওয়ার অত্যন্ত মলিন, খুলিয়া ফেলা দরকার। চেয়ার টেবিল স্থানভ্রষ্ট, দরজার পাপোশটা কাদা জমাট বাঁধিয়াছে। আয়নাটার এমনই অবস্থা যে পঙ্কোদ্ধার করিতে একটা বেলা লাগিবে। দোয়াতের কালি শুকাইয়াছে, কলমগুলি খুঁজিয়া পাওয়া দায়। প্যাডের ব্লটিং কাগজগুলার চিহ্ন মাত্র নাই। এমনি ধারা যেদিকে চাহিয়া দেখিল
অপরিচ্ছন্নতার আতিশয্যে তাহার নিজেরই মনে হইল এতকাল এখানে যেন মানুষ বাস করে নাই। নাওয়া খাওয়া পড়িয়া রহিল, কোথা দিয়া যে বেলা কাটিল ঠাহর রহিল না। সমস্ত শেষ করিয়া গায়ের ধুলামাটি পরিষ্কার করিতে যখন সে নিচে হইতে স্নান করিয়া আসিল তখন সন্ধ্যা হইয়াছে। এতদিন সে নিশ্চয় জানিত এখানে সে থাকিবে না, থাকা সম্ভবও নয়, উচিতও নয়। মাসের পর মাস বাসার ভাড়া যোগাইবেই বা কোথা হইতে? যাইতেই হইবে, শুধু যাওয়ার দিনটারই যেন সে কেমন করিয়া নাগাল পাইতেছিল না। রাত্রির পর প্রভাত ও প্রভাতের পর রাত্রি আসিয়া তাহাকে পা বাড়াইবার সময় দিতেছিল না। গৃহের প্রতি মমতা নাই, অথচ আজ কিসের জন্যে যে এতটা খাটিয়া মরিল, অকস্মাৎ কি ইহার প্রয়োজন হইল, এমনি একটা ঘোলাটে জিজ্ঞাসায় মনের মধ্যে যখনই আবর্ত উঠিতেছিল, কাজ ছাড়িয়া বারান্দায় আসিয়া সে শূন্য চক্ষে রাস্তায় চাহিয়া কি যেন ভুলিবার চেষ্টা করিয়া আবার গিয়া কাজে লাগিতেছিল। এমনি করিয়াই আজ তাহার কাজ এবং বেলা দুই শেষ হইয়াছে। কিন্তু বেলা তো রোজই শেষ হয়, শুধু এমনি করিয়াই হয়তো পায় না। সন্ধ্যার পর সে আলো জ্বালিয়া রান্না চড়াইয়া দিল এবং কেবল সময় কাটাইবার জন্যই একখানা বই লইয়া বিছানায় ঠেস দিয়া পাতা উল্টাইতে বসিল। কিন্তু শ্রান্তি রাজার তাহার অবধি ছিল না। কখন বইয়ের এবং চোখের পাতা দুই বুঝিয়া আসিল সে টের পাইল না। যখন টের পাইল তখন ঘরের দ্বীপের আলো নিবিয়াছে এবং খোলা জানালার ভিতর দিয়া বাহিরের অরুণালোকে সমস্ত গৃহ আরক্ত হইয়া উঠিয়াছে। বেলা হইল, কিন্তু দাসী আসিল না। অতএব বাসাটা খোঁজ করিয়া তাহার অসুখের সংবাদ লওয়া প্রয়োজন। এই মনে করিয়া কমল কাপড় ছাড়িয়া প্রস্তুত হইয়া বাহির হইতেছিল, এমনি সময় নিচের সিঁড়িতে পায়ের শব্দ পাইয়া তাহার বুকের মধ্যে ধরাস করিয়া উঠিল। ডাক আসিল, ঘরে আছেন? আসতে পারি? আসুন। যিনি প্রবেশ করিলেন তিনি হরেন্দ্র। চৌকি টানিয়া উপবেশন করিয়া বলিলেন, কোথাও বেরুচ্ছিলেন নাকি? হ্যাঁ, যে বুড়ো স্ত্রীলোকটি আমার কাজ করে তার অসুখের খবর পেয়েছি, তাকেই দেখতে যাচ্ছিলাম। বেশ খবর, ওই ইনফ্লুয়েঞ্জা ছাড়া কিছু নয়। আগ্রাতেও এপিডেমিক ফর্মেই বোধ করি শুরু হলো। বস্তিগুলোতে মরতেও আরম্ভ করেছে। মথুরা বৃন্দাবনের মতো শুরু হলে হয় পালাতে হবে, না হয় মরতে হবে। এ বুড়ি থাকে কোথায়? ঠিক জানি নে, শুনেছি কাছাকাছি কোথাও থাকে, খোঁজ করে নিতে হবে। হরেন্দ্র কহিল, বড্ড ছোঁয়াচে, একটু সাবধান হবেন। এদিকের খবর পেয়েছেন বোধহয়? কমল ঘাড় নাড়িয়া বলিল, না। হরেন্দ্র তাহার মুখের প্রতি চাহিয়া এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, ভয় পাবেন না, ভয় পাবার মতো কিছু নয়। কাল আসতাম, কিন্তু সময় করে উঠতে পারিনি। আমাদের অক্ষয়বাবু কলেজে আসেননি, শুনলাম তার শরীর খারাপ। আশুবাবু বিছানা নিয়েছেন, সে তো কাল দেখেই এসেছেন। ওদিকে অবিনাশদার কাল বিকেল থেকে জ্বর। বৌদির মুখটিও দেখলাম শুকনো শুকনো। তিনি নিজে না পড়লে বাঁচি। কমল চুপ করিয়া চাহিয়া রহিল। এ সকল খবরে সে যেন ভালো করিয়া মন দিতেই পারিল না। হরেন্দ্র কহিল, এছাড়া শিবনাথবাবু, ইনফ্লুয়েঞ্জার ব্যাপার কিছু বলা যায় না, অথচ হাসপাতালে যেতেও চাইলেন না। কাল বিকেলে তার নিজের বাসাতেই তাকে রিমুভ করা হলো। আজ খবরটা একবার নিতে হবে। কমল জিজ্ঞাসা করিল, সেখানে আছে কে? একটা চাকর আছে। উপরের ঘরগুলোতে জন কয়েক পাঞ্জাবি আছে, ঠিকেদারি করে। শুনলাম তারা লোক ভালো। কমল নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল। খানিক পরে কহিল, রাজেনবাবুকে আমার কাছে একবার পাঠিয়ে দিতে পারেন? পারি, কিন্তু তাকে পাবো কোথায়? আজ ভোর থাকতেই বেরিয়ে পড়েছে। ওই দিকের কোন একটা মুচিদের মহল্লায় নাকি জোর ব্যারাম চলেছে। সে গেছে সেবা করতে। আশ্রমে খেতে যদি আসে তো খবর দেব। তাকে রিমুভ করলে কে, আপনি? না, রাজেন। তার মুখেই জানতে পারলাম পাঞ্জাবিরা যত্ন নিচ্ছে। তবে তারা যাই করুক, ও যখন ঠিকানা পেয়েছে তখন সহজে ত্রুটি হতে দেবে না। হয়তো নিজেই লেগে যাবে। একটা ভরসা, ওকে রোগে ধরে না। পুলিশ না ধরলে ও একাই 100। ভায়া ওদের কাছেই শুধু জব্দ, নইলে ওকে কাবু করে দুনিয়ায় এমন তো কিছুই দেখলাম না। ধরার আশঙ্কা আছে নাকি? আশা তো করি, অন্তত আশ্রমটা তাহলে বাঁচে। ওকে চলে যেতে বলে দেন না কেন? ওইটি শক্ত।
বললে এমনি চলে যাবে যে মাথা খুঁড়লেও আর ফিরবে না। না ফিরলেই বা ক্ষতি কি? ক্ষতি? ওকে তো জানেন না, না জানলে সে ক্ষতির পরিমাণ বোঝা যায় না। আশ্রম না থাকে সেও সইবে, কিন্তু ও ক্ষতি আমার সইবে না। এই বলিয়া হরেন্দ্র মিনিটখানেক চুপ করিয়া প্রসঙ্গটা হঠাৎ বদলাইয়া দিল। কহিল, একটা মজার কাণ্ড ঘটেছে, কারো সাধ্য নেই সে কল্পনাও করে। কাল শেষদার ওখান থেকে অনেক রাত্রে ফিরে গিয়ে দেখি অজিতবাবু উপস্থিত। ভয় পেয়ে গেলাম, ব্যাপার কি, অসুখ বাড়ল নাকি? না, সেসব কিছু নয়। বাক্স বিছানা নিয়ে তিনি এসেছেন আশ্রমবাসী হতে। ইতিমধ্যে সতীশের সঙ্গে কথা পাকা হয়ে গেছে। আশ্রমের নিয়মে আশ্রমের কাজে জীবন কাটাবেন, এই তাঁর পণ, এর আর নড়চড় নেই। বড়লোক পেলে আমাদের ভালোই হয়, কিন্তু শঙ্কা হলো ভেতরে কি একটা গোলযোগ আছে। সকালে আশুবাবুর কাছে গেলাম, তিনি শুনে বললেন, সংকল্প অতিশয় সাধু, কিন্তু ভারতে আশ্রমের তো অভাব নেই। সে আগ্রা ছাড়া আর কোথাও গিয়ে এ বৃত্তি অবলম্বন করলে আমি দিন কতক টিকতে পারতাম। আমাকে দেখছি তল্পি বাঁধতে হলো। কমল কোনরূপ বিস্ময় প্রকাশ করিল না, চুপ করিয়া রহিল। হরেন্দ্র কহিল, তাঁর ওখান থেকেই এখানে আসছি, ভাবছি ফিরে গিয়ে অজিতবাবুকে বলবো কি। কমল বুঝিল শিবনাথকে স্থানান্তরিত করার উপলক্ষে অনেক কঠিন বাদ প্রতিবাদ হইয়া গেছে। হয়তো প্রকাশ্যে এবং স্পষ্ট করিয়া একটা কথা উচ্চারিত হয় নাই, সমস্তই নিঃশব্দে ঘটিয়াছে। তথাপি কর্কশতায় সে যে সর্বপ্রকার কলহকে ছাপাইয়া গেছে, ইহাতে সন্দেহ করিবার কিছু নাই। কিন্তু একটা কথারও সে উত্তর করিল না, তেমনি নীরবে বসিয়া রহিল। হরেন্দ্র কহিতে লাগিল, মনে হয় আশুবাবু সমস্তই শুনেছেন। শিবনাথের আপনার প্রতি আচরণে তিনি মর্মাহত। একরকম জোর করেই তাকে বাড়ি থেকে বিদায় করেছেন। মনোরমার বোধহয় এই ইচ্ছা ছিল না। শিবনাথ তার গানের গুরু কাছে রেখে চিকিৎসা করবার সংকল্পই ছিল, কিন্তু সে হতে পেলে না। অজিতবাবু বোধহয় এ পক্ষ অবলম্বন করেই ঝগড়া করে ফেলেছেন। কমল একটুখানি হাসিল, কহিল, আশ্চর্য নয়, কিন্তু শুনলেন কার কাছে? রাজেন্দ্র বললে? সে পাত্রইও নয়, জানলেও বলবে না, এ আমার অনুমান। তাই ভাবছি মিটমাট তো হবেই, মাঝে থেকে অজিতকে চটিয়ে লাভ কি, চুপচাপ থাকাই ভালো। যতদিন সে আশ্রমে থাকে যত্নের ত্রুটি হবে না। কমল কহিল, সেই ভালো। হরেন্দ্র কহিল, কিন্তু এখন উঠি, শেষদার জন্যেই ভাবনা। ভারী অল্পে কাতর হন, সময় পাই তো কাল একবার আসব। আসবেন। কমল উঠিয়া দাঁড়াইয়া নমস্কার করিল, কহিল, রাজেন্দ্রকে পাঠাতে ভুলবেন না, বলবেন বড্ড দায় পড়ে তাকে ডেকেছি। দায় পড়ে ডাকছেন? হরেন্দ্র বিস্ময়াপন্ন হইয়া বলিল, দেখা পেলে তৎক্ষণাৎ পাঠিয়ে দেব, কিন্তু আমাকে বলা যায় না? আমাকেও আপনার অকৃত্রিম বন্ধু বলেই জানবেন। তা জানি, কিন্তু তাঁকেই পাঠিয়ে দেবেন। দেব, নিশ্চয় দেব। এই বলিয়া হরেন্দ্র আর কথা না বাড়াইয়া বাহির হইয়া গেল। অপরাহ্নবেলায় রাজেন্দ্র আসিয়া উপস্থিত হইল। রাজেন, আমার একটা কাজ করে দিতে হবে। তা দেব, কিন্তু কাল আমার নামের সঙ্গে একটুখানি বাবু ছিল, আজ তাও খসল। বেশ তো হালকা হয়ে গেল। না চাও তো বলো, জুড়ে দিই। না, কাজ নেই, কিন্তু আপনাকে আমি কি বলে ডাকবো? সবাই ডাকে কমল বলে, তাতে আমার সম্মানের হানি হয় না। নামের আগে পিছে ভার বেঁধে নিজেকে ভারী করে তুলতে আমার লজ্জা করে। আপনি বলবারও দরকার নেই, আমাকে আমার সহজ নাম ধরে ডেকো। ইহার স্পষ্ট জবাবটা রাজেন এড়াইয়া গিয়া কহিল, কি আমাকে করতে হবে? আমার বন্ধু হতে হবে। লোক বলে তুমি বিপ্লবপন্থী, তা যদি সত্যি হয় আমার সঙ্গে বন্ধুত্ব তোমার অক্ষয় হবে। এই অক্ষয় বন্ধুত্ব আমার কি কাজে লাগবে? কমল বিস্মিত হইল, ব্যথিত হইল। একটা সংশয় ও উপেক্ষার সুস্পষ্ট সুর তাহার কানে বাজিল। কহিল, অমন কথা বলতে নেই। বন্ধুত্ব বস্তুটা সংসারে দুর্লভ, আর আমার বন্ধুত্ব তার চেয়েও দুর্লভ। যাকে চেনো না তাকে অশ্রদ্ধা করে নিজেকে খাটো করো না। কিন্তু এ অনুযোগ লোকটিকে কুণ্ঠিত করিল না। সে স্মিত মুখে সহজভাবেই বলিল, অশ্রদ্ধার জন্যে নয়, বন্ধুত্বের প্রয়োজন বুঝিনে, তাই শুধু জানিয়েছিলাম।
আর যদি মনে করেন এ বস্তু আমার কাজে লাগবে, আমি অস্বীকার করব না, কিন্তু কি কাজে লাগবে তাই ভাবছি। কমলার মুখ রাঙা হইয়া উঠিল। কে যেন তাহাকে চাবুকের বাড়ি মারিয়া অপমান করিল। সে অতি শিক্ষিতা, অতি সুন্দরী ও প্রখর বুদ্ধিশালিনী। সে পুরুষের কামনার ধন, এই ছিল তাহার ধারণা। তাহার দৃপ্ত তেজ অপরাজেয়, ইহাই ছিল অকপট বিশ্বাস। সংসারের নারী তাহাকে ঘৃণা করিয়াছে, পুরুষে আতঙ্কে আগুন জ্বালিয়া দগ্ধ করিতে চাহিয়াছে। অবহেলার ভান করে নাই তাহাও নয়, কিন্তু সে নয়। আজ এই লোকটির কাছে যেন সে তুচ্ছতায় মাটির সঙ্গে মিশিয়া গেল। শিবনাথ তাহাকে বঞ্চনা করিয়াছে, কিন্তু এমন করিয়া দীনতার চির বস্ত্র তাহার অঙ্গে জড়াইয়া দেয় নাই। কমলের একটা সন্দেহ প্রবল হইয়া উঠিল। জিজ্ঞাসা করিল, আমার সম্বন্ধে তুমি বোধহয় অনেক কথাই শুনেছ? রাজেন বলিল, ওরা প্রায় বলেন বটে। কি বলেন? সে একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, দেখুন, এসব ব্যাপারে আমার স্মরণ শক্তি বড় খারাপ, কিছুই প্রায় মনে নেই। সত্যি বলছ? সত্যিই বলছি। কমল জেরা করিল না, বিশ্বাস করিল। বুঝিল স্ত্রীলোকের জীবনযাত্রার সম্বন্ধে এই মানুষটির আজও কোনো কৌতূহল জাগে নাই। সে যেমন শুনিয়াছে তেমনি ভুলিয়াছে। আরও একটা জিনিস বুঝিল, তুমি বলিবার অধিকার দেওয়া সত্ত্বেও কেন সে গ্রহণ করে নাই আপনি বলিয়া সম্বোধন করিতেছে। তাহার অকলঙ্ক পুরুষ চিত্ততলে আজিও নারী মূর্তির ছায়া পড়ে নাই। তুমি বলিয়া ঘনিষ্ঠ হইয়া উঠিবার লুব্ধতা তাহার অপরিজ্ঞাত। কমল মনে মনে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিল। খানিক পরে কহিল, শিবনাথবাবু আমাকে পরিত্যাগ করেছেন জানো? জানি। কমল কহিল, সেদিন আমাদের বিয়ের অনুষ্ঠানে ফাঁকি ছিল, কিন্তু মনের মধ্যে ফাঁক ছিল না। সবাই সন্দেহ করে নানা কথা কইলে, বললে এ বিবাহ পাকা হলো না। আমার কিন্তু ভয় হলো না। বললাম, হোক গে কাঁচা, আমাদের মন যখন মেনে নিয়েছে তখন বাইরের গ্রন্থিতে কয় পাক পড়ল আমার দেখবার দরকার নেই। বরঞ্চ ভাবলাম এ ভালোই হলো যে স্বামী বলে যাকে নিলাম তাকে আষ্টে পৃষ্ঠে বাঁধিনি। তার মুক্তির আগল যদি একটু আলগাই থাকে তো থাক না। মনই যদি দেউলে হয়, পুরুতের মন্ত্রকে মহাজন খাড়া করে সুদটা আদায় হতে পারে, কিন্তু আসল তো ডুবল। কিন্তু এসব তোমাকে বলা বৃথা, তুমি বুঝবে না। রাজেন চুপ করিয়া রহিল। কমল কহিল, তখন এই কথাটাই শুধু জানি নে যে তাঁর টাকার লোভটা এত ছিল। জানলে অন্তত লাঞ্ছনার দায় এড়াতে পারতাম। রাজেন্দ্র জিজ্ঞাসা করিল, এর মানে? কমল সহসা আপনাকে সংবরণ করিয়া লইল, বলিল, থাকগে মানে, এ তোমার শুনে কাজ নেই। কিছুক্ষণ সূর্য অস্ত গিয়াছে। ঘরের মধ্যে বাহিরের সন্ধ্যা ঘন হইয়া আসিল। কমল আলো জ্বালিয়া টেবিলের একধারে রাখিয়া দিয়া সস্তানে ফিরিয়া আসিয়া কহিল, তা হোক, আমাকে ওর বাসায় একবার নিয়ে চলো। কি করবেন গিয়ে? নিজের চোখে একবার দেখতে চাই। যদি প্রয়োজন হয় থাকব, না হয় তোমার উপরে তার ভার রেখে আমি নিশ্চিন্ত হব। এই জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। তুমি ছাড়া এ আর কেউ পারবে না। তাঁর প্রতি লোকের বিতৃষ্ণার সীমা নেই। বলিতে বলিতে সে সহসা বাতিটা বাড়াইয়া দিবার জন্য উঠিয়া পিছন ফিরিয়া দাঁড়াইল। রাজেন কহিল, বেশ, চলুন, আমি একটা গাড়ি ডেকে আনিগে। এই বলিয়া সে বাহির হইয়া গেল। গাড়িতে উঠিয়া বসিয়া রাজেন্দ্র বলিল, শিবনাথবাবুর সেবার ভার আমাকে অর্পণ করে আপনি নিশ্চিন্ত হতে চান। আমিও নিতে পারতাম, কিন্তু এখানে আমার থাকা চলবে না। শীঘ্রই চলে যেতে হবে। আপনি আর কোনো ব্যবস্থার চেষ্টা করুন। কমল উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিল, পুলিশে বোধ করি পিছনে লেগে অতিষ্ঠ করেছে? তাদের আত্মীয়তা আমার অভ্যাস আছে, সেজন্য নয়। কমল হরেন্দ্রর কথা স্মরণ করিয়া বলিল, তবে আশ্রমের এরা বুঝি তোমাকে চলে যেতে বলেছেন? কিন্তু পুলিশের ভয় যারা এমন আতঙ্কিত, ঘটা করে তাদের দেশের কাজে না নামাই উচিত। কিন্তু তাই বলে তোমাকে চলে যেতেই বা হবে কেন? এই আগ্রা শহরেই এমন লোক আছে যে স্থান দিতে এতটুকু ভয় পাবে না। রাজেন্দ্র কহিল, সে বোধ করি আপনি স্বয়ং। কথাটা শুনে রাখলাম, সহজে ভুলব না। কিন্তু এই দৌরাত্মে ভয় পায় না, ভারতবর্ষে তেমন লোকের সংখ্যা বিরল। থাকলে দেশের সমস্যা ঢের সহজ হয়ে যেত।
একটুখানি থামিয়া বলিল, কিন্তু আমার যাওয়া সেজন্যে নয়, আশ্রমকেও দোষ দিতে পারিনি। আর যাই হোক, আমাকে যাও বলা হরেন্দার মুখে আসবে না। তবে যাবে কেন? যাব নিজেরই জন্যে। দেশের কাজ বটে, কিন্তু তাদের সঙ্গে আমার মতেও মেলে না, কাজের ধারাতেও মেলে না, মেলে শুধু ভালোবাসা দিয়ে। হরেন্দার আমি সহোদরের চেয়ে প্রিয়, তার চেয়েও আত্মীয়, কোনো কালে এর ব্যতিক্রম হবে না। কমলের দুর্ভাবনা গেল। কহিল, এর চেয়ে আর বড় কি আছে রাজেন? মন যেখানে মিলেছে, থাক না সেখানে মতের অমিল, হোক না কাজের ধারা বিভিন্ন, কি যায় আসে তাতে? সবাই একই রকম ভাববে, একই রকম কাজ করবে, তবেই একসঙ্গে বাস করা চলবে, এ কেন? আর পরের মতকে যদি শ্রদ্ধা করতেই না পারা গেল, তো কিসের শিক্ষা? মত এবং কর্ম দুই বাইরের জিনিস রাজেন, মনটাই সত্য। অথচ এদেরই বড় করে যদি তুমি দূরে চলে যাও, তোমাদের যে ভালোবাসার ব্যতিক্রম নেই বলেছিলে, তাকেই অস্বীকার করা হয়। সেই যে কেতাবে লেখে ছায়ার জন্য কায়া ত্যাগ, এ ঠিক তাই হবে। রাজেন কথা কহিল না, শুধু হাসিল। হাসলে যে? হাসলাম তখন হাসিনি বলে, আপনার নিজের বিবাহের ব্যাপারে মনের মিলটাকেই একমাত্র সত্য স্থির করে বাহ্যিক অনুষ্ঠানের গড়মিলটাকে কিচ্ছু না বলে উড়িয়ে দিয়েছিলেন। সেটা সত্য নয় বলেই আজ আপনাদের সমস্ত অসত্য হয়ে গেল। তার মানে? রাজেন্দ্র বলিল, মনের মিলটাকে আমি তুচ্ছ করিনি, কিন্তু ওকেই অদ্বিতীয় বলে উচ্চ ঈশ্বরে ঘোষণা করাটাও হয়েছে আজকালকার একটা উচ্চাঙ্গের পদ্ধতি। এতে ঔদার্য এবং মহত্ব দুই প্রকাশ পায়, কিন্তু সত্য প্রকাশ পায় না। সংসারে যেন শুধু কেবল মনটাই আছে, আর তার বাইরে সব মায়া, সব ছায়াবাজি, এটা ভুল। একটুখানি থামিয়া কহিল, আপনি বিভিন্ন মতবাদকে শ্রদ্ধা করতে পারাটাকেই মস্ত বড় শিক্ষা বলছিলেন, কিন্তু সর্বপ্রকার মতকেই শ্রদ্ধা করতে পারে কে জানেন? যার নিজের কোনো মতের বালাই নেই। শিক্ষার দ্বারা বিরুদ্ধ মতকে নিঃশব্দে উপেক্ষা করা যায়, কিন্তু শ্রদ্ধা করা যায় না। কমলতি বিস্ময়ে নির্বাক হইয়া রহিল। রাজেন্দ্র বলিতে লাগিল, আমাদের সে নীতি নয়, মিথ্যে শ্রদ্ধা দিয়ে আমরা সংসারের সর্বনাশ করি নেই। বন্ধুর হলেও না, তাকে ভেঙে গুঁড়িয়ে দিই, এই আমাদের কাজ। কমল কহিল, একেই তোমরা কাজ বলো? রাজেন্দ্র কহিল, বলি, হবে আমার মনের মিল নিয়ে মতের অমিলের বাধা যদি আমার কর্মকে প্রতিহত করে? আমরা চাই মতের ঐক্য, কাজের ঐক্য। ও ভাববিলাসের মূল্য আমাদের কাছে নেই শিবানী। কমল আশ্চর্য হইয়া কহিল, আমার এই নামটাও তুমি শুনেছ? শুনেছি। কর্মের জগতে মানুষের ব্যবহারের মিলটাই বড়, হৃদয় নয়। হৃদয় থাকে থাক, অন্তরের বিচার অন্তর্যামী করুন। আমাদের ব্যবহারিক ঐক্য নইলে চলে না, ওই আমাদের কোষ্ঠীপাতক, ওই দিয়ে যাচাই করে নিই। কই, দুজনের মনের মিল দিয়ে তো সঙ্গীত সৃষ্টি হয় না। বাইরে তাদের সুরের মিল না যদি থাকে, সে শুধু কোলাহল। রাজার যে সৈন্যদল যুদ্ধ করে, তাদের বাইরের ঐক্যটাই রাজার শক্তি, হৃদয় নিয়ে তার গরজ নেই। নিয়মের শাসন সংযম, এই আমাদের নীতি। একে খাটো করলে হৃদয়ের নেশার খোরাক জোগানো হয়, সে উচ্ছৃঙ্খলতারই নামান্তর। গাড়োয়ান রোকো রোকো। শিবানী, এই তাঁর বাসা। সম্মুখে জীর্ণ প্রাচীন গৃহ। উভয় নিঃশব্দে নামিয়া আসিয়া নিচের একটা ঘরে প্রবেশ করিল। পদশব্দে শিবনাথ চোখ মিলিয়া চাহিল, কিন্তু দ্বীপের স্বল্প লোকে বোধহয় চিনিতে পারিল না। মুহূর্ত পরেই চোখ বুঝিয়া তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 7ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে, সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।